অর্থনৈতিক ব্যবস্থা। অর্থনৈতিক ব্যবস্থাটা তো ইকোনমি। হ্যাঁ, আচ্ছা, আসলে ইকোনমিক্স পড়লে আমরা কি বুঝতে পারি, কি হয় তাতে আর কি? ইকোনমিক্সে আমরা যেটা পড়ে থাকি সেটা হচ্ছে কোনো কিছু একটা প্রোডাকশন হবে, সেই প্রোডাকশনটাকে ডিস্ট্রিবিউট করতে হবে। কি বললাম? ইকোনমিক্স মানে হচ্ছে কোনো কিছু একটা প্রোডাকশন হচ্ছে, সেই প্রোডাকশনটাকে ডিস্ট্রিবিউট করতে হবে। আর সেই প্রোডাকশনটাকে ডিস্ট্রিবিউট করবে, ফ্রি ফ্রি হবে কি? হবে না। এর মাঝখানে একটা সিস্টেম থাকে, দ্যাট ইজ কল্ড এক্সচেঞ্জ। কি থাকে? এক্সচেঞ্জ। এক্সচেঞ্জ অফ মানি, এক্সচেঞ্জ অফ এনিথিং হতে পারে, শুধুমাত্র টাকাই যে তা নয়, টাকা ছাড়াও অন্য কিছু হতে পারে। প্রোডাকশন, তার ডিস্ট্রিবিউশন করতে হবে। তাহলে প্রোডাকশনকে ডিস্ট্রিবিউট করতে গেলে তার মাঝে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে এক্সচেঞ্জ। আর এই এক্সচেঞ্জ থেকে কি আর্নিং হয়? এক্সচেঞ্জের ফলে কি আর্নিং হয়? মানি আর্নিং হয়। মানি থেকে কি হয়? প্রফিট। আর এই প্রফিটই ইন্টারেস্ট যোগায় প্রোডাকশনের। আর ইউ গেটিং মাই পয়েন্ট? এই হচ্ছে মোটামুটি ইকোনমিক্স এর ধারণা, আর কিচ্ছু না। আবার শোনো, প্রোডাকশন, সেই প্রোডাকশনকে করতে হবে ডিস্ট্রিবিউট। আর এই প্রোডাকশনটাকে ডিস্ট্রিবিউট করার জন্য এক্সচেঞ্জ হবে। হ্যাঁ, মানে আমি তোমাকে প্রোডাক্ট দেব, তুমি তার পরিবর্তে আমাকে টাকা দিবে। ওকে, সেই এক্সচেঞ্জ থেকে আমি প্রফিট আর্ন করব, আর আমার প্রফিট দিয়ে আবার পুনরায় প্রোডাকশন তৈরি হবে। তার মানে এটি একটি সার্কেল, আর এই সার্কেলটি চলতে থাকবে। এই হচ্ছে ইকোনমিক্স এর মূল বিষয়বস্তু। কি ক্লিয়ার তো নাকি? হ্যাঁ স্যার, ক্লিয়ার। বেশ, দেখো যেহেতু লাইভ ক্লাস অ্যাটেন্ড করছো তোমরা, একটু কথা বলবে মাঝে মাঝে, তাহলে ভালো লাগবে। তো ইকোনমিক্স অর্থাৎ বেসিক্স অফ ইকোনমিক্স পার্ট 2, আজকে আগের দিন আমরা বেসিক্স সম্পর্কে শিখেছিলাম, আজকেও সেরকম কিছু শিখতে চলেছি। সবার আগে একটু আগে আমি বললাম প্রোডাকশন, ঠিক আছে না? প্রোডাকশন, তাহলে এই প্রোডাকশন করার জন্য প্রয়োজন কি? প্রোডাকশনের কতগুলো ফ্যাক্টর আছে, আজকে আমরা পড়বো সেগুলো। তো প্রোডাকশন করতে গেলে আমাকে মূল তো আমার রিসোর্সেস দরকার, তাই না? কোনো কিছু প্রোডাকশন করতে গেলে, কোনো কিছু উৎপাদন করতে গেলে আমার কাছে তো রিসোর্স থাকা লাগবে, আমার কাছে তো সেই প্রোডাকশন উৎস থাকা লাগবে। ধরে নাও আমি আলুর চিপস বানাতে চাই, চিপস, সেই চিপস বানাচ্ছি আমি, তো চিপস বানানোর জন্য আমার কাছে আলু থাকা লাগবে, আমার কাছে মশলা থাকা লাগবে, আলুর যে মশলাটা ইউজ করা হয় সেটা, স্পাইস যেটাকে বলে, সেটা থাকা লাগবে। আমার সেই আলু কাটার জন্য মেশিন পত্র, যন্ত্রপাতি থাকা লাগবে, তার মানে ফ্যাক্টরি থাকা লাগবে। সেটাকে প্যাকেজিং করতে হবে, সেটাকে মার্কেটিং করতে হবে, সেটাকে কাস্টমারের কাছে পৌঁছে দিতে হবে, তাই না? তাহলে প্রোডাকশনের জন্য আমরা অনেকগুলো জিনিস পাই। আর যে একটা প্রোডাকশন করার জন্য যা কিছু প্রয়োজন হয় সেটাকে বলে রিসোর্সেস। ওকে, এই রিসোর্সেস দুই প্রকারের হয়, একটা হচ্ছে ন্যাচারাল রিসোর্সেস আর একটা হচ্ছে ম্যান মেড রিসোর্সেস। ওকে, ন্যাচারাল রিসোর্সেস বলতে কি বুঝি আমরা? ন্যাচারাল রিসোর্সেস বলতে কি বুঝি? স্যার প্রাকৃতিক সম্পদ যেটা আমরা ব্যবহার, that nature provides us, yes, that nature provides us। তাহলে ন্যাচারাল রিসোর্সেস গুলো কি হয়? ন্যাচারাল রিসোর্সেস গুলো নেচার আমাদেরকে প্রোভাইড করে। আর ম্যান মেড রিসোর্সেস মানে বুঝতেই পারছো, যেটা আমরা নিজেরা প্রডিউস করি, ঠিক আছে না? তাহলে এটা নেচার প্রোভাইডস আস, আর এটা হচ্ছে ম্যান মেড। এটা হচ্ছে ম্যান মেড, তো লেখাই রয়েছে ম্যান মেড রিসোর্সেস। তো ন্যাচারাল রিসোর্সের মধ্যে আমরা কি পাবো? যেমন ক্রুড অয়েল পাবো, তাই না? ক্রুড অয়েল, কাঁচা তেল যেটাকে আমরা বলি। আর কি পাবো? কোল, কয়লা। আর কি পাবো? আয়রন ওর, তাই না? আয়রন ওর। আর কি পাবো? সানলাইট, এয়ার, তাই না? সানলাইট ইটিসি। তো এই সমস্ত জিনিসগুলো হচ্ছে, এইগুলো সব হচ্ছে ন্যাচারাল রিসোর্সেস। ওকে, আর ম্যান মেড রিসোর্সেস কোনগুলো? যেমন যে কোনো প্রোডাকশনের জন্য ইলেকট্রিসিটি প্রয়োজন, ইলেকট্রিসিটি। তারপর তোমার কি রয়েছে? যত ধরনের মেশিনারি, তাই না? টেকনোলজি, টেকনোলজি। তারপর কি আছে? অল কাইন্ড অফ মেশিনারি, অল কাইন্ড অফ মেশিনারি। স্যার হ্যাঁ বলো। স্যার ইলেকট্রিসিটিটা তো কোনো না কোনো ভাবে ন্যাচারাল রিসোর্স থেকেই তো কনভার্ট করা হচ্ছে, মানে ইলেকট্রিক্যাল এনার্জিটা আমরা কখনো মানে আপনার নেচারটাকে ইউজ করেই তো ইলেকট্রিক এনার্জিটা তৈরি করছি। হ্যাঁ, হেন্স ইট ইজ কল্ড ম্যান মেড রিসোর্স। আচ্ছা,
ঠিক আছে, ইলেকট্রিসিটির যে তৈরি হচ্ছে এটাও তো একটা প্রোডাকশন। ম্যানমেড যত রিসোর্স দেখবে সব তো প্রোডাকশন। তো টেকনোলজি তুমি কি করে তৈরি করেছো? টেকনোলজি বলতে কি বোঝায়? টেকনোলজি বলতে হয় আমি একটা মেশিন তৈরি করব, সেই তৈরি করতে গেলে লোহা লাগবে না? লোহা তো ন্যাচারাল রিসোর্স থেকেই আসবে, তাই নাকি? ম্যানমেড রিসোর্সেস যা কিছু সব ন্যাচারাল রিসোর্সেস থেকেই আসে। এবার একটা প্রোডাকশনের ক্ষেত্রে আমার কাছে মনে করো ন্যাচারাল রিসোর্সেস আছে, কিন্তু ম্যানমেড রিসোর্সেস আমার কাছে কিছু নেই, তাহলে কি হবে আমার বলো? আমি এখন ধরো মনে করো আমি একটি ফ্যাক্টরি লাগাতে যাই, ফ্যাক্টরি আমার কি করবে না, আমার এই ফ্যাক্টরিতে মনে করো সেই তৈরি হবে, পেন তৈরি হবে, পেন। তো সেই পেন তৈরি হওয়ার জন্য যে আমার তো মেশিন পত্র যা কিছু লাগবে সেটা তো আমি এই ন্যাচারাল রিসোর্স থেকে নিয়েই আগে মেশিন গুলো তৈরি করব। এই যে ম্যানমেড রিসোর্সেস। ওকে, তো এই হচ্ছে ন্যাচারাল রিসোর্সেস আর হলো ম্যানমেড রিসোর্সেস, এই ধারণাটা আমরা পেলাম। এবার আমরা যদি বলি যে ইকোনমিকে ক্লাসিফাই করতে হবে, এবার ইকোনমিকে ক্লাসিফাই করতে হবে, তাহলে কি হবে? ইকোনমিকে ক্লাসিফাই করতে গেলে কিসের উপরে বেস করে চলতে হয়, এই পার্টটা আসো। টাইপস অফ ইকোনমি বেসড অন রিসোর্সেস এন্ড ওনারশিপ অফ এন্টারপ্রাইজেস। অর্থাৎ রিসোর্স এবং এন্টারপ্রাইজ গুলোর ওনারশিপ হিসেবে ইকোনমিকে 3টি সেকশনে ভাগ করা হয়। আবার বলছি, ইকোনমিকে 3টি সেকশনে ভাগ করা হয় বেসড অন রিসোর্সেস এন্ড ওনারশিপ অফ এন্টারপ্রাইজেস। যে কোনো একটা প্রতিষ্ঠান, যে কোনো একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান বলো, যে কোনো একটা প্রোডাকশন প্রতিষ্ঠানই বলো, সেগুলোকে বলা হয় এন্টারপ্রাইজ। তাহলে ইকোনমিকে রিসোর্স এবং তার ওনারশিপ অফ এন্টারপ্রাইজ হিসেবে 3টি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ক্যাপিটালিস্ট ইকোনমি, একটা হচ্ছে স্টেট ইকোনমি, একটা হচ্ছে মিক্সড ইকোনমি। ঠিক আছে, আসলে স্যার এন্টারপ্রাইজটা কি বললেন আরেকবার বলবেন? হ্যাঁ হ্যাঁ, কোনটা? স্যার এন্টারপ্রাইজ, ওনারশিপ অফ এন্টারপ্রাইজ এটা। হ্যাঁ, ঠিক ঠিক। এন্টারপ্রাইজ মানে যে কোনো প্রতিষ্ঠান, যে কোনো ফ্যাক্টরি হতে পারে, কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান হতে পারে। ঠিক আছে, এন্টারপ্রাইজ মানে ওনারশিপ অফ এন্টারপ্রাইজ। কোন একটা এন্টারপ্রাইজের ওনারশিপ, মালিক কে হবে? ঠিক আছে না, ধরো নাও আমার একটা ওষুধের কোম্পানি আছে, তার মানে ওই ওষুধের কোম্পানিটা আমার কাছে একটা এন্টারপ্রাইজ। ঠিক আছে, তার মালিক কে? আমি তার মালিক। ঠিক আছে না, এই এন্টারপ্রাইজের ওনারশিপ নিয়ে আর রিসোর্সের উপর বেস করে ইকোনমিকে 3টি ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, দেখো আসলে কি ঘটনাটা ঘটছে। আমার কাছে আছে রিসোর্সেস, আমার কাছে রিসোর্সেস রয়েছে, এই রিসোর্সেস গুলোকে কাজে লাগিয়ে আমি করলাম প্রোডাকশন। ঠিক আছে, আমি প্রোডাকশন করলাম। এবারে আমার এই প্রোডাকশনটা কি করতে হবে? ডিস্ট্রিবিউট করতে হবে। আমার এই প্রোডাকশনটা ডিস্ট্রিবিউট করতে হবে। আচ্ছা, এই প্রোডাকশন যখন আমি ডিস্ট্রিবিউট করব, তখন আমি কি করব? এখানে এক্সচেঞ্জ হবে, এক্সচেঞ্জ অফ মানি হবে। আমার কাছ থেকে প্রোডাক্ট নিবে, নিয়ে সে আমাকে তার বদলে সে আমাকে কিছু টাকা দিবে। আর এই এক্সচেঞ্জ করার জন্য কিসের মাধ্যমে এক্সচেঞ্জ হবে? মানির মাধ্যমে এক্সচেঞ্জ হবে। আর যখনই মানির প্রশ্ন উঠছে, তখন একটা আছে না, প্রাইস ফিক্সেশন বলে একটা কথা হবে, যে দাম নির্ধারণ তাহলে কে করবে, দাম কি হবে, তাই না? প্রাইস ফিক্সেশন একটা গুরুত্বপূর্ণ জিনিস। এই সমস্ত কিছুর উপরে ডিপেন্ড করে ইকোনমিকে 3টে ভাগে ভাগ করা হয়। ভালো করে শুনবে, এখানে দেখতে পাচ্ছ টাইপস অফ ইকোনমি বেসড অন রিসোর্সেস এন্ড ওনারশিপ অফ এন্টারপ্রাইজ। একটা প্রোডাকশন হাউসের মালিকানাধীন ভাবে কে মালিক হবে সেটার উপরে ভিত্তি করে এবং রিসোর্সের উপরে ভিত্তি করে একটা ইকোনমিকে 3টি ভাগে ভাগ করা হয়: ক্যাপিটালিস্ট ইকোনমি, স্টেট ইকোনমি, মিক্সড ইকোনমি। ওকে, তো যে কোনো প্রোডাকশনের ক্ষেত্রে ইকোনমিতে যে মূল ব্যাপারটা আছে, আমার কাছে রিসোর্সেস আছে, সেই রিসোর্সেস দিয়ে আমি প্রোডাকশন করলাম, সেই প্রোডাকশনটাকে আমি ডিস্ট্রিবিউট করলাম। যখনই আমি প্রোডাকশনটাকে ডিস্ট্রিবিউট করছি, তখন এর মাঝখানে একটা কাজ হচ্ছে, দ্যাট ইজ এক্সচেঞ্জ। অর্থাৎ কাস্টমার আমার থেকে প্রোডাক্টটা নিচ্ছে এবং সে তার পরিবর্তে আমাকে মানি দিচ্ছে, অর্থাৎ এক্সচেঞ্জের মধ্যে হয় মানি। আর যখন সে মানি দিবে, তখন এবার একটা পয়েন্ট দাঁড়াবে প্রাইস ফিক্সেশন, দামটাকে নির্ভর করবে। বোঝা যাচ্ছে আমার কথা? আমরা যখন সরকারি হসপিটালে যাই, তখন আমরা যে ওষুধ নিয়ে কি টাকা দিই? কথা বলো। না স্যার, না। টাকা দিই না, তার মানে ওটা স্টেট স্পন্সার্ড। আর গেটিং, তার মানে ওখানের মালিক কে? ওই এন্টারপ্রাইজের মালিক কে? এন্টারপ্রাইজের মালিক হচ্ছে সরকার, আমাদের টাকা দেওয়া লাগে না। আবার আমরা যদি প্রাইভেট কোনো একটা প্রতিষ্ঠানে গিয়ে ডাক্তার দেখাই, সেখান থেকে যখন ওষুধ লেখে, আমি কিন্তু দোকানে গিয়ে পয়সা দিচ্ছি। সেই পয়সা দেওয়ার সময় আমার মাথার মধ্যে কি আসে, যে প্রথম কথাটা আমরা কি বলি, দাদা দাম কত, সেটা বলি না?
তাহলে প্রাইস ফিক্সেশনের একটা ব্যাপার আছে তো। আর এই ওভারঅল এখানে যতগুলো পয়েন্ট আমি লিখলাম, রিসোর্স, প্রোডাকশন, ডিস্ট্রিবিউট, এক্সচেঞ্জ, মানি, প্রাইস ফিক্সেশন, এই সমস্ত কিছুর উপরে দাঁড়িয়ে ইকোনমিকে তিনটি ভাগে ভাগ করা হয়, দ্যাট ইজ ক্যাপিটালিস্ট ইকোনমি, স্টেট ইকোনমি অ্যান্ড মিক্সড ইকোনমি। ওকে, এইটুকুন ক্লিয়ার কিনা বলো? হ্যাঁ স্যার। বেশ, এবার শোনো, ক্যাপিটালিস্ট ইকোনমির আরো একটি নাম আমরা বলতে পারি, দ্যাট ইজ ফ্রি মার্কেট। ক্যাপিটালিস্ট ইকোনমিকে আমরা যদি কোথাও ফ্রি মার্কেট দেখি, মনে রাখবো ফ্রি মার্কেট মানে ক্যাপিটালিস্ট ইকোনমির কথা বলা হচ্ছে। ফ্রি মার্কেট কি জিনিস আজকে আমরা সেটা বুঝবো, যে ফ্রি মার্কেট অ্যাকচুয়ালি কি। এখানে আমাদের মনে হতে পারে যে স্যার আমরা যখন রমেশ সিং স্যারের লেখা আছে সোশ্যালিস্ট ইকোনমি লেখা আছে, তাই না? তাই তো নাকি? হ্যাঁ স্যার, হ্যাঁ সোশ্যালিস্ট ইকোনমি লেখা আছে, বাট স্টেট এখানে হচ্ছে যে ব্যাখ্যা দিচ্ছি। আর মিক্সড ইকোনমিতে অ্যাভেলেবল বোথ বা বোথ এক্সিস্ট। ঠিক আছে, ফ্রি মার্কেটও আছে, কন্ট্রোলড মার্কেটও রয়েছে। ঠিক আছে না? ভালো করে শোনো, ফ্রি মার্কেট মানে হচ্ছে যে যেখানে সরকারের কোনো কর্তৃত্ব নেই। ভালো করে বুঝবে, ফ্রি মার্কেট মানে আমি কোন একটা প্রোডাকশন হচ্ছে বাজারে, প্রচুর পরিমাণে চাহিদা, সেই হিসাবে কোম্পানি তার প্রোডাকশন করছে, কাস্টমারের চাহিদার উপরে ভিত্তি করে দ্রব্যটির দাম বাড়ছে এবং কমছে। আমরা যদি খুব আমাদের ছোট নজরিয়া ছোট্ট ভাবে যদি আমরা আমাদের চারিপাশের বাজারটাকে ঘুরে দেখি, তাহলে আমরা দেখবো ফুচকার দোকান। খুব ভালোভাবে খেয়াল করবে, ফুচকার দোকান তোমরা যখন ছোট ছিলে তখন টাকায় কতগুলো ফুচকা পাওয়া যেত আর এখন কতগুলো পাওয়া যায়? কেউ হিসেব করেছো? যেহেতু ফুচকার চাহিদা আছে, এই জন্য ফুচকার দোকানদারই কিন্তু ঠিক করবে সে ক টাকায়, 10 টাকায় কটা দিবে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? এখানে কিন্তু সরকার এসে কন্ট্রোল করে না। এই জায়গাটাকে বলা হয় ফ্রি মার্কেট, অর্থাৎ যেখানে কাস্টমারই ভগবান, কাস্টমারই সমস্ত কিছু নির্ভর করে। আস্তে আস্তে বলবো, সেটাকে বলা হয় ফ্রি মার্কেট, যেখানে সরকারের কোনো হস্তক্ষেপ নেই। আর কন্ট্রোলড মার্কেট মানে কি? কন্ট্রোলড মার্কেট মানে হচ্ছে যেখানে টোটালটাই গভর্নমেন্টের হাতে থাকে। ঠিক আছে না? গভর্নমেন্ট মার্কেটটাকে কন্ট্রোল করবে। আর মিক্সড ইকোনমিতে কন্ট্রোল মার্কেট তো আছেই, তার সাথে ফ্রি মার্কেটও একটু ছাড় দেওয়া আছে, পরে বলবো এগুলো। আমরা যদি এবার উদাহরণ দেখি, আগে আমরা দেশ সম্পর্কে জানি, তারপরে উদাহরণ পেলে তবে আমরা আলোচনা ভালো করতে পারবো। যেমন একটা ক্যাপিটালিস্ট ইকোনমির উদাহরণ যদি আমি বলি, তাহলে বলবো একটা ক্যাপিটালিস্ট ইকোনমি হচ্ছে ইউএসএ, অর্থাৎ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। ইউনাইটেড স্টেট অফ আমেরিকা হলো ক্যাপিটালিস্ট ইকোনমির একটা প্রকৃষ্ট উদাহরণ। ঠিক? আর স্টেট ইকোনমি, এখানে একটা কথা বলতে আমি ভুলে গেছি, তোমরা যেহেতু সোশ্যালিস্ট ইকোনমিটা বইতে পড়েছো, এখানে নেই, তাহলে শোনো, আমি এটা একদম শেষে বলবো, পরে একটা কলম করে ছোট্ট করে লিখে দিব। স্টেট ইকোনমির মধ্যে দুটো জিনিস আছে, একটা হচ্ছে সোশ্যালিস্ট ইকোনমি, একটা হচ্ছে কমিউনিস্ট ইকোনমি। ঠিক আছে, পরে লেখাচ্ছে, ওটা দরকার নেই, আগে এটাকে আলোচনা শোনো। তাহলে ক্যাপিটালিস্ট ইকোনমির একটা এক্সাম্পল হচ্ছে ইউএসএ, স্টেট ইকোনমির একটা এক্সাম্পল হচ্ছে নর্থ কোরিয়া। ঠিক আছে, নর্থ কোরিয়া। আর মিক্সড ইকোনমির প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে আমাদের ভারত, ইন্ডিয়া। ঠিক আছে, তাহলে ক্যাপিটালিস্ট ইকোনমি ইউএসএ, স্টেট ইকোনমি নর্থ কোরিয়া, মিক্সড ইকোনমি ইন্ডিয়া। ওকে, ক্যাপিটালিস্ট ইকোনমিতে কি হয়? ক্যাপিটালিস্ট ইকোনমিতে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে প্রাইভেট ওনারশিপ, অর্থাৎ মালিক কে হবে? এখানে মালিক হবে প্রাইভেট ওনারশিপ, মানে ব্যক্তিগত ইন্ডিভিজুয়ালস মালিক হবে। কিন্তু স্টেট ইকোনমিতে আমরা কি দেখবো? স্টেট ইকোনমিতে আমরা দেখবো যে এখানে কিন্তু প্রাইভেট ওনারশিপ নেই, এখানে পাবলিক ওনারশিপ বলতে কি বোঝো? গভর্নমেন্ট। ইয়াস, পাবলিক ওনারশিপ মানে বুঝি আমরা সেটা গভর্নমেন্টের
মানে গভর্নমেন্টই মালিক, সরকারি মালিক, ঠিক আছে না? আর মিক্সড ইকোনমিতে কি হবে? মিক্সড ইকোনমিতে বোথ এক্সিস্ট। কিছু অংশ প্রাইভেট কে ছেড়ে দেওয়া হয়েছে, কিছু অংশ পাবলিক কে ছেড়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? যেমন দেখো, আমি ওষুধের কোম্পানির কথা দিয়ে উদাহরণ দিয়েছিলাম, ওষুধের কোম্পানিতেই ফিরে যাই। আমাদের গভর্নমেন্ট কিছু কিছু ওষুধ, মানে প্রাণদায়ী যে ওষুধগুলো রয়েছে, তাই না? যেমন খুব এমার্জেন্সি ওষুধ, যেগুলো নিত্য নৈমিত্য কাজে লাগে, জ্বরের ওষুধ, সুগারের ওষুধ, প্রেশারের ওষুধ, তাই না? এইগুলো কিন্তু হসপিটাল থেকে দিয়ে দেওয়া হয়, আর ইউ গেটিং ফ্রি অফ কস্ট। তার মানে এই ওষুধগুলো কিন্তু পাবলিক ওনারশিপ, মানে গভর্নমেন্ট এখানে ওন করছে। এবার ধরো বিভিন্ন ক্যান্সার রোগ হয়, বিভিন্ন অন্যান্য যে সমস্ত রোগ হয়, সেইগুলোকে কিন্তু প্রাইভেট ওনারশিপ দেওয়া হয়েছে, যে প্রাইভেট মালিকানা দিনে তুমি তোমার মতন করে করো, আর ইউ গেটিং। সেটা আমাদের কোথায় এক্সিস্ট করছে? ভারতবর্ষে, বোথ। ওকে, তাহলে গেল। ক্যাপিটালিস্ট ইকোনমি মানে প্রাইভেট ওনারশিপ, স্টেট ইকোনমি মানে পাবলিক ওনারশিপ। পাবলিক মানেই গভর্নমেন্ট, মনে রেখো। আমরা যেখানে যেখানে পাবলিক কথাটি ইউজ করব, পাবলিক বা কালেকটিভ যেখানে ইউজ হবে না, মনে রাখবে পাবলিক বা কালেকটিভ মানে হচ্ছে গভর্নমেন্টের কথা বলা হচ্ছে। পাবলিক বা পাবলিক ওনারশিপ বা কালেকটিভ ওনারশিপ, এই কথাটা যেখানেই বলা হবে, মনে করবে যে গভর্নমেন্টের কথা বলা হচ্ছে, সরকারের কথা বলা হচ্ছে। এবার আসো, এই ক্যাপিটালিস্ট ইকোনমির মানে পুঁজিবাদী অর্থতন্ত্র, ঠিক আছে, বা পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, বাংলাটা আগে শোনো। এই ক্যাপিটালিস্ট ইকোনমির বাংলা হচ্ছে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। স্টেট ইকোনমির কথা হচ্ছে যে এর দুটো বললাম, একটা হচ্ছে সোশ্যালিস্ট ইকোনমি, একটা হচ্ছে কমিউনিস্ট ইকোনমি। দুটোর মধ্যে তফাৎ কি পরে বলছি। আর একটা হচ্ছে মিক্সড ইকোনমি, ঠিক আছে, মিশ্র অর্থনীতি। আচ্ছা, তাহলে এইবার আমি যদি বলি ক্যাপিটালিস্ট ইকোনমির মেইন মোটিভ কি, বলতে পারো? ক্যাপিটালিস্ট ইকোনমির মেইন মোটিভ কি? মোটিভ ইজ প্লিজ, মোটিভ ইজ আর্নিং প্রফিট। তার মানে এই ক্যাপিটালিস্ট ইকোনমিকের যে মোটিভ, সেই মোটিভটা হচ্ছে প্রফিট আর্ন করা, আর ইউ গেটিং। আর স্টেট ইকোনমির মোটিভ কি? এর হচ্ছে সোশ্যাল মোটিভ, অর্থাৎ এর সামাজিক মোটিভ রয়েছে, ঠিক আছে। এখানে প্রফিটের কোনো কথাই ওঠে না। সরকার যে ওষুধগুলো হসপিটালে ফ্রি দিচ্ছে, এতে সরকারের কোনো প্রফিটের কোনো ইয়ে আছে কি? প্রফিটের কোনো জায়গা আছে? নেই। সোশ্যাল, সামাজিক ভাবে তারা এটাকে প্রোভাইড করছে, আর ইউ গেটিং। আর বোথ ইকোনমি, মিক্সড ইকোনমিতে কি হয়? মিক্সড ইকোনমিতে বোথ অ্যাভেলেবল। তার মানে প্রফিটও আর্ন করতে পারো, সোশ্যাল মোটিভও থাকে। যেমন আমি যদি টেলিকম কোম্পানির কথা বলি, সরকারের রয়েছে টেলিকম কোম্পানি মানে বিএসএনএল, তাই না? বিএসএনএল খুব অল্প টাকায় আমাদেরকে বিশেষ বিশেষ সুযোগ সুবিধা দেয়, দ্যাট ইজ গভর্নমেন্ট রান করে, তাই না? আবার জিও কোম্পানি রয়েছে, যারা এখন বিশাল টাকা নিচ্ছে আমাদের কাছ থেকে না ডেটা দেওয়ার জন্য। তার মানে এখানে প্রফিট আর্ন করার জন্য ব্যবস্থা থাকবে, আবার সরকারের ব্যবস্থাও থাকবে, মিক্সড ইকোনমির মধ্যে বোধ থাকবে। ওকে, এবার চলে এসো, এই ক্যাপিটালিস্ট ইকোনমিতে সরকারের বিশেষ কোনো ভূমিকা নেই। কি বললাম? ক্যাপিটালিস্ট ইকোনমিতে সরকারের বিশেষ কোনো ভূমিকা নেই। তার মানে নো মেজর, এগুলো তোমরা নোট করছো তো? নো মেজর, হ্যাঁ স্যার, হ্যাঁ। নো মেজর রোল অফ গভর্নমেন্ট। এখানে গভর্নমেন্টের মেজর কোনো রোল নেই, গভর্নমেন্টের বিশেষ কোনো ভূমিকা এখানে নেই। কিন্তু স্টেট ইকোনমিতে কি রয়েছে? এখানে গভর্নমেন্টের মেজর রোল রয়েছে, মেজর রোল অফ গভর্নমেন্ট। এখানে গভর্নমেন্টেরই বিশেষ ভূমিকা, গভর্নমেন্টই এখানে সবকিছু করবে, ঠিক আছে। আচ্ছা, আর এখানে কি? এখানে বোথ, এখানে গভর্নমেন্টেরও ভূমিকা থাকবে, আবার স্টেটেরও ভূমিকা থাকবে, ঠিক আছে। গভর্নমেন্টেরও ভূমিকা থাকবে, স্টেটেরও ভূমিকা থাকবে। এখন যদি বলো কেমন করে হলো ব্যাপারটা, দেখো। আচ্ছা, এর পরের পয়েন্টটা বলি, তারপর এটাকে বলছি, তাহলে বুঝতে সুবিধা হবে। যে ক্যাপিটালিস্ট ইকোনমিতে বলা হয় কনজিউমার সভরেনিটির কথা বলা হয়। কি বলা হয়? কনজিউমার সভরেনিটি, কনজিউমার, SOVERIENGTY, কনজিউমার সভরেনিটির কথা বলা হয়। কনজিউমার সভরেনিটি মানে কি? দেখো, সভরেন শব্দের অর্থ হচ্ছে কিং, রাজা। কিং, সভরেন কথার অর্থ হচ্ছে রাজা বা কিং। তাহলে কনজিউমার সভরেনিটি মানে কি?
এখানে কাস্টমারই রাজা। তার মানে কোনো মার্কেটে কি প্রোডাকশন হবে কি না হবে সেটা কে ঠিক করে দিবে? কাস্টমার ঠিক করে দিবে, কনজিউমার ঠিক করে দিবে। আর ইউ গেটিং? তার মানে এই কনজিউমার সভরেনিটিকে যদি ভেঙে আমি বলতে চাই তাহলে বলবো যে প্রোডাকশন ডিপেন্ডস অন কনজিউমার। প্রোডাকশন ডিপেন্ডস অন কনজিউমার। এটা কনজিউমারের উপরে এর ভূমিকাটা সে দাঁড়াবে, যে কনজিউমার কি চাইছে। কনজিউমার্স নিড বলতে পারি। কনজিউমারের যা প্রয়োজন তার উপরে ডিপেন্ড করে এই ক্যাপিটালিস্ট ইকোনমি চলে। অর্থাৎ কনজিউমারই এখানে মালিক, কাস্টমারই মালিক, ঠিক আছে, উপভোক্তাই মালিক। কিন্তু এইখানে কি হয়, স্টেট ইকোনমিতে যদি কোনো প্রোডাকশন হয় সেই প্রোডাকশনটা কোন পারপাসে হয়? এইখানে যে প্রোডাকশনটা হয় দ্যাট ইজ প্রোডাকশন ফর নিডি পিপল। যারা প্রয়োজন যাদের তাদের জন্যই প্রোডাকশন হবে, আদারওয়াইজ কোনো প্রোডাকশন নেই। নিডি পিপলদের জন্য প্রোডাকশন হয়। আর মিক্সড ইকোনমিতে বোথ অ্যাভেলেবল, ঠিক আছে, বোথ অ্যাভেলেবল। অর্থাৎ এখানে কি হয় অ্যাকচুয়ালি, এখানে বোথ বলতে কি বোঝাচ্ছে, বোথ বলতে কি বোঝাতে চাইছি? বোথ বলতে বোঝাতে চাইছি যে এখানে প্রাইভেট প্রোডাকশনও হবে, গভর্নমেন্ট প্রোডাকশন হবে, কিন্তু গভর্নমেন্টের কন্ট্রোল থাকবে, ঠিক আছে। অর্থাৎ প্রোডাকশন, এখানে লিখে রাখো, প্রোডাকশন কন্ট্রোলড বাই গভর্নমেন্ট। এখানে গভর্নমেন্টের কন্ট্রোল থাকবে প্রোডাকশনের এখানে, ঠিক আছে। আরো পয়েন্ট লিখো। আমি যদি বলি যে প্রাইস নির্ধারণ কে করবে? ক্যাপিটালিস্ট ইকোনমিতে প্রাইস নির্ভর করে হচ্ছে ডিমান্ড আর সাপ্লাইয়ের উপরে। হ্যাঁ, অর্থাৎ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই ডিটারমাইন্স দ্য প্রাইস। তাহলে কোনো জিনিসের দাম কেমন হবে সেটা নির্ভর করবে ডিমান্ড আর সাপ্লাইয়ের উপরে। যদি তোমরা কেউ আমেরিকা সম্পর্কে কিছু একটু পড়াশোনা করে থাকো বা জেনে থাকো তাহলে তোমরা জানবে যে আমেরিকার যে আলাদা আলাদা রাজ্য রয়েছে না, এক এক রাজ্যে এক এক জিনিসের এক এক দাম। জানো কি তোমরা এটা? হ্যাঁ স্যার জানি, ডিমের যেরকম আলাদা আলাদা দাম, আলাদা আলাদা সবকিছু একদম সবকিছুর। আমাদের ভারতবর্ষে যেমন একটা বিসলেরির একটা জলের বোতল পশ্চিমবঙ্গেও যা দাম, গুজরাটেও যা দাম, সব জায়গায় একই দাম, তাই না? কিন্তু আমেরিকাতে যদি চলে যাই সেখানে কিন্তু এক এক রাজ্যে এক এক রকম দাম হয়ে গেছে। কেন? কারণ এখানে ডিমান্ড আর সাপ্লাই ডিটারমাইন করে প্রাইস। এখানে গভর্নমেন্টের সেরকম কোনো বিশেষ ভূমিকা নেই। তার মানে কি পুরোটাই ওপেন মার্কেট না, গভর্নমেন্টের কিছু তো রেগুলেশন আছেই। কি করে আমি বলছি দেখো। আর এই যে স্টেট ইকোনমি, এই স্টেট ইকোনমিতে প্রাইসকে ডিটারমাইন করবে গভর্নমেন্ট। শুধুমাত্র গভর্নমেন্ট ডিটারমাইন্স দ্য প্রাইস, ঠিক আছে। গভর্নমেন্ট, সরকার ঠিক করবে দাম কত কি হবে না হবে, ঠিক আছে। আর মিক্সড ইকোনমিতে কি হবে? মিক্সড ইকোনমিতে প্রাইস মেকানিজম বলে একটা কথা আছে, ঠিক আছে। অর্থাৎ প্রাইস ইজ, এটা লিখে রাখো, price is determined by price mechanism. Price is determined by price mechanism, ঠিক আছে। প্রাইস মেকানিজম বলতে কি বোঝায়? প্রাইস মেকানিজম বলতে বোঝায় যে প্রাইভেট প্রোডাকশন হবে কিন্তু প্রাইস ফিক্সেশন গভর্নমেন্ট করবে। খুব ভালো করে বোঝো, প্রোডাকশন করবে প্রাইভেট, মানে প্রাইভেট কোম্পানিগুলো প্রোডাকশন করবে, কিন্তু দাম নির্ভর করবে বা দাম নির্ধারণ করবে গভর্নমেন্ট। এইটাকে বলা হয় প্রাইস মেকানিজম। ওকে, খুব ভালো করে শোনো। ধরো আমি একটি ওষুধ তৈরি করলাম, মনে করো এবিসি একটি ওষুধ, আর এই ওষুধটি মনে করো খুবই ভালো ওষুধ, বিরাট ওষুধ, ঠিক আছে। আমি তোমাদের থেকে কিন্তু অনেক মতামত নিব এই জায়গায়, ভালো করে কথাগুলো শুনতে থাকো, তোমাদের বলবে কোনটা ভালো কোনটা খারাপ। তাহলে ক্যাপিটাল ইকোনমিতে আমরা কি দেখতে পাচ্ছি? ক্যাপিটাল ইকোনমিতে আমরা দেখতে পাচ্ছি যে প্রাইভেট ওনারশিপ রয়েছে। স্টেট ইকোনমিতে আমরা দেখতে পাচ্ছি পাবলিক ওনারশিপ, দ্যাট ইজ গভর্নমেন্ট ওনারশিপের কথা বলা হচ্ছে। মিক্সড ইকোনমিতে বোথ এক্সিস্ট করছে, প্রাইভেট সেকশনও রয়েছে আবার পাবলিক সেকশনও রয়েছে। ওকে, এবার যে প্রসঙ্গটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, ধরো একটা প্রাণদায়ী ওষুধ আমি তৈরি করলাম, ঠিক আছে, আমি একটা কোম্পানি। সেই প্রাণদায়ী ওষুধটি তৈরি করার পরে আমি সেই ওষুধের দাম রাখলাম 10 টাকা পার পিস, ঠিক আছে।
যখন আমি 10 টাকা পার পিস দাম রাখলাম, দেখলাম যে বাজারে খুব কিনছে আমার এই ওষুধটা, কারণ ওষুধটা খুব ভালো, প্রাণদায়ী ওষুধ। তো ওষুধের দাম হয়ে গেল 10 টাকা, আমি দিচ্ছি, সবাই কিনে নিচ্ছে। পরবর্তী সময় আমি কি করলাম, ওই ওষুধটাকে একবারে 100 টাকা করে দিলাম। তাহলে আমি দাম রেখেছিলাম 10 টাকা, তারপরে এবার একবারে আমি 100 টাকা করে দিলাম। বুঝতে পেরেছো? এইটা করা হয় হচ্ছে ক্যাপিটালিস্ট ইকোনমিতে। কিন্তু মিক্সড ইকোনমি এরকম কোনো প্রশ্নই উঠবে না। তুমি 10 টাকাকে 10 গুণ বাড়িয়ে দিতে পারো না, তুমি 10 টাকার মালটাকে 15 টাকা করতে পারো বড় জোর। আর ইউ গেটিং মাই পয়েন্ট? কিন্তু ক্যাপিটালিস্ট ইকোনমিতে 10 টাকাটা 100 টাকায় হয়ে যেতে পারে। কেন? কারণ এখানে কনজিউমার সভরেন্টি রয়েছে। কাস্টমার যেমন যেমন ডিমান্ড করবে তেমন তেমন সাপ্লাই হবে, দামটা তারাই নির্ধারণ করে দিবে। এই হচ্ছে ক্যাপিটালিস্ট ইকোনমি। কিন্তু মিক্সড ইকোনমিতে কি হয়, পাবলিক মানে প্রাইভেট প্রোডাকশন হচ্ছে, কিন্তু কন্ট্রোল করছে, তার প্রাইসটাকে কন্ট্রোল করছে গভর্নমেন্ট। ওকে। আর স্টেট ইকোনমিতে এত কিছু ঝামেলাই নেই, কারণ স্টেট ইকোনমির মধ্যে যা কিছু প্রোডাকশন হয় সরকারের জন্যই হয়, সরকারই সেই প্রোডাকশন গুলো করে, এখানে প্রাইভেট সেকশনের কোনো ভূমিকা নেই। আর ইউ গেটিং? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বলো, এই ক্যাপিটালিস্ট ইকোনমি, স্টেট ইকোনমি আর মিক্সড ইকোনমি, এটা কি বোঝা গেছে? হ্যাঁ স্যার। বেশ, এবার আমি তোমাদের একটা প্রশ্ন করছি, তাহলে সব থেকে কোন ইকোনমিটা ভালো বলে মনে হচ্ছে? সব থেকে মিক্সড ইকোনমিটা বেটার মনে হচ্ছে। ঠিক ঠিক, মিক্সড ইকোনমিটা বেটার বলে মনে হচ্ছে। দেখো, মিক্সড ইকোনমি তুমি বেটার বলেছো, কিন্তু এর পেছনেও কিছু যুক্তি কারণ রয়েছে। মিক্সড ইকোনমি বেটার, একদম ঠিক। এবং এই সমগ্র পৃথিবী, আমি যে ইউএস এর উদাহরণটা দিলাম, এখন কিন্তু পৃথিবীর প্রত্যেকটি দেশ, যেহেতু প্রত্যেকটি দেশ গণতন্ত্র প্রতিষ্ঠিত হচ্ছে, আর যেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় সেখানে সরকার থাকে, আর সেই সরকার সকলকে সমানভাবে সমান নজরে দেখে, যার কারণে কোন একটা সেকশন ধনী থেকে ধনী হতে থাকবে, আর কোন একটা সেকশন গরিব থেকে গরিব হতে থাকবে। এই জিনিসটাকে কন্ট্রোল করা হয় মিক্সড ইকোনমিতে। কিন্তু ক্যাপিটালিস্ট ইকোনমিতে এরকম কোনো সুযোগ নেই। স্টেট ইকোনমিতে যা কিছু আছে গভর্নমেন্টের। এবার আমি তোমাদেরকে বলি যে দেখো, ক্যাপিটালিস্ট ইকোনমি আর স্টেট ইকোনমি দুটোকে যদি আমি বলি, তাহলে আমি বলবো ক্যাপিটালিস্ট ইকোনমি ভালো স্টেট ইকোনমির তুলনায়। এই কথাটা কেন বললাম? আমার একটা কথা শোনো, মনে করো আমার একটি কোম্পানি আছে, সেই কোম্পানি, আমার একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে, আমি ওষুধ তৈরি করি, ঠিক আছে? এবার আমি আমার কোম্পানিতে আমি রিসার্চ করছি যে এই যে বর্তমানে করোনার ডিজিজ চলছে, করোনার একটা মহামারী অবস্থা, আমি করোনার জন্য একটা ওষুধ তৈরি করব। আচ্ছা, এই প্রচেষ্টা যদি আমি করতে চাই, তাহলে কি করতে হবে? আমাকে খুব উচ্চতর মানের বিজ্ঞানী বা রিসার্চার এদেরকে হায়ার করতে হবে, হ্যাঁ কি না? বলো। তাহলে তাদের জন্য আমাকে অনেক টাকা খরচ করতে হবে, কারণ আমি মনে করো বাইরে থেকে বা বিদেশ থেকে কোনো একজন বিশিষ্ট গবেষককে নিয়ে আসতে চাই আমার কোম্পানিতে, সে এসে আমার কোম্পানিতে বসে গবেষণা করবে, আমি কিছু ভালো ওষুধ তৈরি করব। তাহলে এই যে ক্যাপিটালিস্ট ইকোনমি, সে এত টাকা খরচ করে একজন রিসার্চারকে তার দেশে তার কোম্পানিতে নিয়ে আসলো, সে প্রোডাকশন করলো, সে যদি তার মনোপযুক্ত প্রফিটটা না পায়, তাহলে সে কাজ করবে? কেউ কাজ করবে না। স্টেট ইকোনমি মানে কি? স্টেট ইকোনমি মানে হচ্ছে কমপ্লিটলি রান বাই গভর্নমেন্ট। স্টেট ইকোনমি হচ্ছে কমপ্লিটলি রান বাই গভর্নমেন্ট। স্টেট ইকোনমিতে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে সরকারি সব। আর আমরা জানি সরকারি অফিস আদালত গুলোতে কাজ কেমন হয়, বলো? ওই চলছে, চলবে, হচ্ছে, হবে, এমন একটা ব্যাপার তো নাকি? একটা প্রাইভেট সেক্টর অফিসে তুমি যাবে আর একটা গভর্নমেন্ট অফিসে যাবে, কর্মচঞ্চলতা কোথায় বেশি দেখতে পাবে বলো? প্রাইভেট ওয়ার্ক প্লেসে দেখতে পাবে না, না স্টেট নাকি গভর্নমেন্ট ওয়ার্ক প্লেসে দেখতে পাবে? কোথায় দেখতে পাবে? প্রাইভেট ওয়ার্ক প্লেসে দেখতে পাবে। কারণ যেটা সরকারের জন্য কাজ, যেখানে কোনো প্রফিটের মোটিভ নেই, যেখানে সোশ্যাল কজ, সেখানে সবাই ওইভাবেই কাজ করবে। তার মানে এই স্টেট ইকোনমি আমাদেরকে কখনো ভালো কিছু করার জন্য উৎসাহিত করে না। ভালো করে শুনবে, আমাদের ইকোনমিকে চাঙ্গা করার জন্য উৎসাহিত করে না স্টেট ইকোনমি, কিন্তু ক্যাপিটালিস্ট ইকোনমি আমাদেরকে উৎসাহ দেয় ভালো কিছু করতে। বুঝতে পেরেছো? ক্যাপিটালিস্ট ইকোনমি মানুষকে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে উৎসাহিত করে
অনুপ্রাণিত করে ভালো কিছু করার, কিন্তু স্টেট ইকোনমি কখনোই মানুষকে ভালো কিছু করার জন্য উৎসাহিত করে না, বুঝতে পারলে? আর সেই ক্ষেত্রে মিক্সড ইকোনমি হচ্ছে এই দুটোকে ব্যালেন্স করে। অর্থাৎ তুমি ভাই জিও কোম্পানি, ঠিক আছে, তুমি ব্যবসা করো, কোনো সমস্যা নেই, কিন্তু জনগণ যাতে পরিষেবাটা পায়। মনে আছে একটা সময় ছিল যখন ওই 150 টাকা রিচার্জ করে এই 1 মাসের জন্য 1 GB 3G নেট পাওয়া যেত, মনে আছে? তোমরা হয়তো তখন মোবাইল ইউজ করতে কিনা জানি না, হ্যাঁ স্যার। সময় কিন্তু এটা ছিল যে 150 টাকা দিয়ে 3GB 3G 1 GB নেট পাওয়া যেত, 1 GB 1 মাসের জন্য, আর এখন দৈনিক 3 GB করে পাওয়া যায়। তার মানে মিক্সড ইকোনমি এইটুকুন স্বাধীনতা দেয় প্রাইভেট সেক্টরকে যে তুমি ভাই তোমার প্রফিটের জন্য কাজ করো, কিন্তু জনগণ যাতে সেই টাকা দেওয়ার পরিবর্তে তার যে মানে স্যাটিসফ্যাকশন সেটা যেন সে পায়, এটাকে মাথায় রাখা হয়। ওকে, এই জন্য এই পৃথিবীতে যা কিছু উন্নতি হয়েছে, যা কিছু ভালো কিছু হয়েছে, সেটা কিন্তু এই ক্যাপিটালিস্ট ইকোনমির জন্যই হয়েছে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? কারণ স্টেট ইকোনমি কখনো কোনো ইন্ডিভিজুয়ালকে অনুপ্রেরণা বা উৎসাহ প্রদান করে না, কারণ এটা যখন যখন প্রয়োজন হবে তখন তৈরি করবে। ক্যাপিটালিস্ট ইকোনমিতে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি সে সবসময় নতুন কিছু ভাববে, নতুন কিছু ভাববে, নতুন কিছু ভাববে যে আমি আরো ভালো কি ওষুধ তৈরি করতে পারি, আরো ভালো কি ওষুধ তৈরি করতে পারি। কিন্তু স্টেট ইকোনমিতে কি, ওই যখন মহামারী হবে তখন একবার ওষুধ তৈরি করে দিব, আর আমার দরকার নেই। আবার যখন কোন একটা রোগ আসবে তখন একটা ওষুধ তৈরি করে দেবো, আর দরকার নেই। তার মানে যে রিসার্চ সমাজকে আগে বাড়ানো, সেটা কিন্তু স্টেট ইকোনমি কখনোই সাপোর্ট করে না, যেটা কিনা ক্যাপিটালিস্ট ইকোনমি সাপোর্ট করে, পুঁজিবাদ। ঠিক? তাহলে আমরা বলো স্যার, তার মানে ক্যাপিটালিস্ট ইকোনমিতে মার্কেটে যে কম্পিটিশনটা আছে সেটা স্টেট ইকোনমিতে এক্সিস্ট করে না। কিচ্ছু নেই স্টেট ইকোনমিতে মার্কেটের কোনো কম্পিটিশন নেই, নেই নেই, কিচ্ছু নেই। স্যার, তাহলে চায়না কি সোশ্যালিস্ট ইকোনমি মানে? হ্যাঁ, ঠিক ঠিক আসবো তো, আমি ওই জায়গাটাই আসবো। হ্যাঁ, তাহলে আমি কি আশা করি তোমাদের এই ক্যাপিটালিস্ট ইকোনমি, স্টেট ইকোনমি আর মিক্সড ইকোনমি সম্পর্কে বোঝাতে পেরেছি, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, হ্যাঁ। ইয়েস, ক্লিয়ার, ভেরি গুড, ভেরি গুড। চলো এইবার আমরা আসছি স্টেট ইকোনমি। দেখো, স্টেট ইকোনমি হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে সোশ্যালিস্ট ইকোনমি, লিখে রাখো, সোশ্যালিস্ট ইকোনমি। আর একটা হচ্ছে কমিউনিস্ট ইকোনমি, কমিউনিস্ট ইকোনমি। চায়নাতে যে ইকোনমিটা চলে সেটা কি সোশ্যালিস্ট না কমিউনিস্ট? ইয়েস, 100% কমিউনিস্ট। ঠিক আছে না? 100% বলাটা ঠিক নয়, তবে কমিউনিস্ট। চায়নাতে যে ইকোনমিটা চলে সেটা হচ্ছে কমিউনিস্ট ইকোনমি আর সোশ্যালিস্ট ইকোনমি। এতক্ষণ ধরে আমরা যা কিছু আলোচনা করলাম এই স্টেট ইকোনমি নিয়ে এতক্ষণ যা কিছু আলোচনা করেছি সেটা হচ্ছে সোশ্যালিস্ট ইকোনমিকে নিয়ে আলোচনা করেছি। ঠিক আছে? তাহলে তোমরা স্টেট ইকোনমির পাশে তোমরা এতক্ষণ যে নোট লিখেছো এখানে না সোশ্যালিস্ট ইকোনমিও লিখে রাখতে পারো। আমরা সোশ্যালিস্ট ইকোনমি নিয়ে আলোচনা করেছি এতক্ষণ। ঠিক আছে? স্টেট ইকোনমি, সোশ্যালিস্ট। কারণ কি, সোশ্যালিস্ট ইকোনমি আর কমিউনিস্ট ইকোনমির মধ্যে তফাৎ কি যদি বলতে চাও তাহলে আমি বলবো যে সোশ্যালিস্ট ইকোনমিতে যে লেবার লস গুলো রয়েছে সেগুলোকে রেসপেক্ট করা হয়। অর্থাৎ লিখে রাখো, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, লেবার লস, ঠিক আছে, আর রেসপেক্টেড হিয়ার। লেবার লস গুলোকে রেসপেক্ট করা হয়, অর্থাৎ শ্রমিকদের জন্য যে আইন, সেই আইনগুলোকে রেসপেক্ট করা হয় এই সোশ্যালিস্ট ইকোনমিতে। ঠিক আছে? কিন্তু কমিউনিস্ট ইকোনমিতে লেবার লস কে কোনো ধরনের রেসপেক্ট করা হয় না, অর্থাৎ নো রেসপেক্ট ফর লেবার লস। লেবার ল এর প্রতি এদের কোনো রেসপেক্ট নেই, যার কারণে দেখবে চায়না বর্তমান পৃথিবীতে একটা প্রোডাকশন হাবে পরিণত হয়েছে, হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার। কারণ আমরা যদি দেখি পৃথিবীর যা কিছুই আমরা প্রোডাকশন, আমাদের অন্তত ভারতের কথা ভেবে দেখো, ভারতে তুমি যা কিছু ইউজ করছো তার মধ্যে কোনো না কোনো জিনিস অন্তত চায়নায় তৈরি করা হয়েছে। তার মানে কি, চায়না একটা প্রোডাকশন হাবে পরিণত হয়েছে। এবার তোমাদের কি কখনো মনে হয় না যে স্যার চায়না এগুলো করে ফেলছে, ভারত কেন পারছে না? কারণ চায়নাতে চলছে কমিউনিস্ট ইকোনমি, আর গেটিং, সেখানে লেবার লস এর কোনো ধরনের রেসপেক্ট নেই, কিন্তু ভারতে আছে। ভারতে একজন শ্রমিককে ন্যূনতম 500 রুপিস তাকে মাইনে দিতে হবে পার ডে তার লেবারের জন্য,
কিন্তু চায়নাতে এই 500 টাকা ওরা 100 টাকা করে দেয়, অর্থাৎ লেবারকে কোনো ধরনের রেসপেক্ট সেখানে করা হয় না। তাহলে আমি ভারতে 500 টাকা খরচ করে একজন শ্রমিক পুষছি, অথচ চায়না সেই 500 টাকা দিয়ে সেখানে 5 জন শ্রমিক পুষে ফেলছে। তাহলে বলো ভারতে প্রোডাকশন হবে না চায়নায় হবে? বেশি চায়নাতে হবে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? আর একটা কথা, যে আমাদের প্রোডাকশনের দিকে আমাদের নজর নেই, আমাদের নজর মানুষের জীবনযাত্রার উপরে, ঠিক আছে না? মানুষের জীবনের উপরে আমাদের কিন্তু ধ্যান রাখতে হবে। আমরা পরবর্তী সময় পড়তে পড়তে ইকোনমিক গ্রোথ অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট সম্পর্কে আলোচনা করব। আগের দিন কি করেছিলাম নাকি ইকোনমিক ডেভেলপমেন্ট বা ইকোনমিক গ্রোথ নিয়ে কোনো আলোচনা? না না স্যার। ঠিক ঠিক। দেখো ইকোনমিক গ্রোথ আর ইকোনমিক ডেভেলপমেন্টের পরে এর ক্লাস আসবে অবশ্যই, তবু আজকে আমি একটা কথা বলে দিই। দেখো ইকোনমিক ডেভেলপমেন্ট আর ইকোনমিক গ্রোথের মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। কেন রয়েছে? ধরো আমি একটা ছবি এঁকে বোঝানোর চেষ্টা করছি। এই একটা জিনিস আর এই একটা জিনিস, এই যে যে জিনিসটা, এটাকে দেখে তুমি কি বলবে? এটা এই ডান পাশের তুলনায় এটা একটু লম্বা বেশি, তাই না? দিস ইজ ইকোনমিক গ্রোথ, বাট দিস ইজ ইকোনমিক ডেভেলপমেন্ট। অর্থাৎ একটা শীর্ণ কায়কটি ছেলে, সে অনেক লম্বা, ধরো 6 ফুট 7 ফুট লম্বা। একটা শীর্ণকায় ছেলে 6-7 ফুট লম্বা, আর একটা ছেলে 5-5.5 ফিট লম্বা, কিন্তু বেশ মোটা সাজা তাজা মোটা তাজা আছে আর কি। এবার আমি যদি বলি যে গ্রোথ কার হয়েছে, ডেভেলপমেন্ট কার হয়েছে? এই যে মোটা তাজা তার হয়েছে, তাই না? এইটা হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট, এটা গ্রোথ। গ্রোথ মানে বৃদ্ধি, আর কিচ্ছু না। ডেভেলপমেন্ট মানে বৃদ্ধির সাথে তার আনুষঙ্গিক অন্য কিছু, তার যে স্যাটিসফ্যাকশন, লাইফ স্যাটিসফ্যাকশন, সেই লাইফ স্যাটিসফ্যাকশনও দিতে হবে। এগুলো ধীরে ধীরে আমরা আলোচনার মধ্যে আসবো, বুঝতে পারলে? যার কারণে আমি শ্রমিককে কষ্ট পরিশ্রম করিয়ে নিচ্ছি, কিন্তু তার জীবনে আমি কিছু ভালো কিছু দিতে পারছি না, শুধু তাকে আমি শোষণটাই করে নিচ্ছি। বুঝতে পারছো? এতে ইকোনমিক গ্রোথ হতে পারে, বাট ইকোনমিক ডেভেলপমেন্ট হবে না। যদিও আমি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু ধারণাটা একটু আলাদা, ভিন্ন। পরে আমরা দেখবো, ইকোনমির ভাষায় সেখানে কথা বলবো, ঠিক আছে? তাহলে স্টেট ইকোনমি দুই প্রকার, সোশ্যালিস্ট, কমিউনিস্ট। সোশ্যালিস্ট ইকোনমিতে লেবার লসকে রেসপেক্ট করা হয়, বাট কমিউনিস্ট ইকোনমিতে কোনো লেবার লসকে রেসপেক্ট করা হয় না। আশা করছি এই পুরো সিচুয়েশনটা তোমাদের ক্লিয়ার হয়েছে। ঠিক? মে আই গো ফরওয়ার্ড? হ্যাঁ স্যার। ঠিক। এবার আমরা আলোচনা করব একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নিয়ে। হি ইজ ফাদার অফ ইকোনমি, অর্থাৎ অর্থনীতির জনক স্যার অ্যাডাম স্মিথকে নিয়ে আলোচনা করব। তোমরা ছবি দেখতে পাচ্ছ, স্যার অ্যাডাম স্মিথ। স্যার অ্যাডাম স্মিথ তিনি একজন স্কটিশ ব্যক্তিত্ব। একজন স্কটিশ ব্যক্তিত্ব। তো এই স্যার অ্যাডাম স্মিথকে বলা হয় ফাদার অফ ইকোনমি। ঠিক। তিনি দুটি বই লিখেছেন ইকোনমির ওপরে, অর্থনীতির ওপরে। 1759 সালে তিনি একটি বই লেখেন, বইটির নাম দ্য থিওরি অফ মোরাল সেন্টিমেন্টস। কি বই লিখলেন? থিওরি অফ মোরাল সেন্টিমেন্টস। এই থিওরি অফ মোরাল সেন্টিমেন্টস এর মাধ্যমে সর্বপ্রথম তিনি ইকোনমিক্স অর্থাৎ অর্থশাস্ত্র বা অর্থনীতির সম্পর্কে কিছু একটা ধারণা দিলেন। যদিও দ্য থিওরি অফ মোরাল সেন্টিমেন্টস এই বইটির যে মূল বিষয়বস্তু ছিল সেটা ছিল হিউম্যানিটি আর চ্যারিটি। অর্থাৎ আমাদের দেশের কোন একটা রাষ্ট্রের সম্পদকে এমন ভাবে বন্টন করতে হবে যাতে সেই সম্পদের বন্টন আমরা যাতে আমাদের হিউম্যানিটিকে দেখে করি বা আমাদের চ্যারিটিকে দেখে করি। আর ইউ গেটিং মাই পয়েন্ট? যারা খেতে পাচ্ছে না তারা যাতে খেতে পায়, যাদের জীবনের মান যাদের উন্নত হয়নি তাদেরকে যাতে জীবনের মান উন্নয়ন করা যায়, এই ছিল তার প্রথম বই দ্য থিওরি অফ মোরাল সেন্টিমেন্টস এর বিষয়বস্তু। কিন্তু স্যার অ্যাডাম স্মিথ আমাদের অর্থনীতির জগতে বা আমাদের অর্থনীতি শাস্ত্রে বিখ্যাত হয়ে আছেন তার পরবর্তী বই, যেটা তিনি রচনা করেছিলেন 1776 সালে। কবে? 1776 সালে তিনি রচনা করলেন। His most important book is An Inquiry into the Nature and Causes of the Wealth of Nation। এই ছিল তার বইটির নাম। আর এই বইটির নাম সংক্ষেপে আমরা জানি ওয়েলথ অফ নেশন।
এই বইটির নাম সংক্ষেপে আমরা জানি দ্য ওয়েলথ অফ নেশন। তাহলে ওয়েলথ অফ নেশন কার লেখা? স্যার অ্যাডাম স্মিথের লেখা। এই ওয়েলথ অফ নেশনের আজকে আলোচনার মধ্যে আমরা আসবো ওয়েলথ অফ নেশন সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আজকে আমরা করব। তাহলে আমি যদি বলি স্যার অ্যাডাম স্মিথ কি ওয়েলথ অফ নেশন বইটি লিখেছিলেন, নাকি তার সমগ্র বইটির নাম কি? অ্যান ইনকোয়ারি ইনটু দ্য নেচার অ্যান্ড কজেস অফ দ্য ওয়েলথ অফ নেশন। ওকে, সেই বইটিকে ছোট ভাবে কি বলা হয়? ওয়েলথ অফ নেশন বলা হয়। আমি আশা করছি আমার এই কথাগুলো শুনতে শুনতে তোমরা এগুলোকে নোট ডাউন করছো তোমাদের খাতায়। যেহেতু আমি তোমাদের বলেছি ইকোনমিক্সে কোনো নোট আমি তোমাদেরকে প্রোভাইড করব না, মানে পিডিএফ। ওকে, চলো তাহলে এই ওয়েলথ অফ নেশন এর যে মূল বিষয়বস্তু, এই বইটির যে মূল বিষয়বস্তু, সেই মূল বিষয়বস্তু চারটি আমি এখানে লিখে রেখেছি। একটা হচ্ছে ন্যাচারাল ল সম্পর্কে তিনি বলেছেন, তিনি ইনভিজিবল হ্যান্ড সম্পর্কে বলেছেন, তিনি ল্যাজে ফেয়ার সম্পর্কে বলেছেন, তিনি প্রোডাকশন ফাংশন সম্পর্কে বলেছেন। ওকে, তাহলে ন্যাচারাল ল, ইনভিজিবল হ্যান্ড, ল্যাজে ফেয়ার, প্রোডাকশন ফাংশন, এই চারটি মূল বিষয়বস্তু তার এই ওয়েলথ অফ নেশন বইটির মধ্যে রয়েছে। তাহলে আজকে যদি আমরা এই চারটি বিষয়বস্তুকে সুন্দর করে একবার পড়ে নিতে পারি, তাহলে আমার আর ওই ওয়েলথ অফ নেশন পুরোটা পড়ার প্রয়োজন পড়বে না। ওকে, তাহলে কি আমি এক এক করে তাহলে যাব ওইগুলোর দিকে? এই পর্যন্ত যদি নোট ডাউন হয়ে যায় সবার? হ্যাঁ স্যার, হয়ে গেছে। ঠিক 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 ঠিক, চলো দেখো। স্যার হয়নি। হ্যাঁ, ঠিক ঠিক, লেখো লেখো, অসুবিধা নেই। ল্যাজে ফেয়ার, ল্যাজে ফেয়ার যে কথাটি, ল্যাজে ফেয়ার একটি ফ্রেঞ্চ ওয়ার্ড। এই ফ্রেঞ্চ ওয়ার্ডের মানে হচ্ছে অ্যালাউ দেম, হ্যাঁ, টু ডু ইট, অ্যালাউ দেম অর ইট। অ্যালাউ দেমও বলতে পারো অথবা ইটও বলতে পারো, বা লিভ অ্যালোন বলতে পারো। আমি পরে আসছি এর পুরো আলোচনায়। অ্যাকচুয়ালি ল্যাজে ফেয়ার, এখান থেকে আমি তোমাদের যেহেতু বলছি যে থিওরি ক্লাসের সাথে সাথে দৈনিক কোয়েশ্চেন প্র্যাকটিস হবে, তাহলে পুরো কনসেপ্টটা তোমরা বুঝে ফেলতে পারবে, ঠিক আছে না? আচ্ছা, সত্যি করে একটা কথা বলো, আমি এতক্ষণ ধরে যা পড়ালাম এ কি বোধগম্য হয়েছে? বোঝা গেছে কিছু? হ্যাঁ স্যার, হয়েছে। আচ্ছা, ঠিক ঠিক আছে। না, অনলাইনে মোটামুটি ইকোনমিক্স আমি প্রথম পড়াচ্ছি, এই জন্য আমি বুঝতে পারছি না যে আমার পড়ানো ঠিকঠাক হচ্ছে কিনা, মানে বোঝাতে পারছি কিনা। ঠিক আছে, না খুব ভালো হয়েছে। আচ্ছা, ওকে, ঠিক। তাহলে এবার যাই, তাহলে আমরা এই নেচার অফ ওয়েলথ অফ নেশনের এই বইটার যে মূল বিষয়বস্তু সেগুলো নিয়ে একটু আলোচনা করি নাকি? এবার যদি তোমরা বলো যে স্যার এগুলো নিয়ে কেন আলোচনা করছেন, এগুলো কি আমাদের পরীক্ষা আসবে? হ্যাঁ আসবে। তোমাদের আমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন গুলো তুলে তুলে রেখেছি, যেগুলো ইউপিএসসি তে জিজ্ঞেস করা হয়েছে, সেই প্রশ্ন আমি তোমাদের জন্য তুলে রেখেছি। দেখো, দেখাবো একটু পরেই, ঠিক আছে? তাহলে যাই এবার তাহলে আলোচনায়। হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক, চলো দেখো ন্যাচারাল ল। প্রথম কথা, ন্যাচারাল লতে কি বলা হচ্ছে জানো? ন্যাচারাল লতে স্যার অ্যাডাম স্মিথ বলছেন যে এই পৃথিবীর প্রত্যেকটা ব্যক্তি সেলফিশ। কি বলছেন তিনি? ইট এলাবোরেটস সেলফিশনেস অফ অ্যান ইন্ডিভিজুয়াল। এখানে প্রত্যেকটা ব্যক্তিকে তিনি সেলফিশ বলছেন। আর যখনই প্রত্যেকটা ব্যক্তিকে সেলফিশ বলছেন, তখনই আমাদের মধ্যে একটা নেগেটিভ ধারণা চলে আসে, ওমা আমাকে সেলফিশ বলছে। কিন্তু একটা কথা মাথায় রেখো, সেলফিশ হওয়াটা কিন্তু তিনি পজিটিভ ওয়েতে নিতে বলেছেন। তিনি বলেছেন প্রত্যেকটা ব্যক্তির সেলফিশ হওয়া ভালো, কারণ তুমি যদি সেলফিশ হও, শুধু যদি নিজেকে নিয়ে ভাবো, ভাই তুমি যদি নিজেকে নিয়ে ভাবো, তাহলে তুমি তো অন্যকে নিয়ে এমনি ভাবতে শুরু করবে। তুমি যদি শুধু নিজেকে নিয়ে ভাবো, তাহলে তুমি নিজেকে নিয়ে ভাবছো মানে তুমি কিছু কাজ করছো। তুমি যখন কোনো কিছু উন্নতি করছো, তখন তোমার দ্বারা অনেকেই উন্নত হয়ে যাবে। আর ইউ গেটিং? যেমন আমরা একটা কল্যাণ মন্ত্র পাঠ করি। কি কল্যাণ মন্ত্র পাঠ করি জানো কেউ? কল্যাণ মন্ত্র ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। এই হচ্ছে কল্যাণ মন্ত্র। এই কল্যাণ মন্ত্রে আমরা কি পাঠ করলাম জানো? এই কল্যাণ মন্ত্রে পাঠ করলাম যে হে পরমেশ্বর, এই পৃথিবীর সকল প্রাণীকে ভালো রেখো, সকল প্রাণীকে ভালো রেখো, সকল প্রাণীকে সুস্থ রেখো, সকলের মঙ্গল করো। আমি কিন্তু প্রাণী বলেছি, মানুষ বলিনি, কিন্তু শুধু মানুষ নয়,
এই পৃথিবীর যত ধরনের প্রাণী আছে, জীব আছে, তাদের সকলকে ভালো রাখার জন্য আমি পরম ব্রহ্মের কাছে প্রার্থনা করছি এই শ্লোকের মাধ্যমে। এর থেকে কি বোঝা যায়? আমি যদি সকলের জন্য প্রার্থনা করি তো আমিও তো সেই সকলের মধ্যেই পড়ি। এবার এটাকে যদি একটু উল্টে নিই, আমি যদি উন্নতি করি তাহলে কি আমার পরিবারের উন্নতি হবে না? হ্যাঁ কি না? আমি যদি উন্নতি করি পার্সোনালি, ইন্ডিভিজুয়ালি, আমি যদি উন্নতি করি আমার পরিবারের উন্নতি হবে কি না? হ্যাঁ হবে। আমার পরিবারের যদি উন্নতি হয় তাহলে আমার আশেপাশের এলাকার উন্নতি হবে কিনা? হবে স্যার। হবে। তাহলে এই জন্য বলা হচ্ছে যে ইট ইজ নট আ নেগেটিভ কনসেপ্ট। অর্থাৎ তিনি যে বলছেন ন্যাচারাল লতে যে প্রত্যেকটা ব্যক্তি ইন্ডিভিজুয়াল ইজ সেলফিশ, আর এই সেলফিশ কনসেপ্টটি নেগেটিভ নয়। কেন নয়? অ্যাকর্ডিং টু হিম এভরি ইন্ডিভিজুয়াল ওয়ার্কস ফর হিমসেলফ। কারণ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল শুধু তার নিজের জন্য কাজ করে। বিকজ তার কারণ কেন এটি নেগেটিভ কনসেপ্ট নয়? কারণ ইফ হি ওয়ার্কস ফর হিম, যদি তিনি শুধু তার নিজের জন্যই কাজ করেন, ইট মাস্ট হেল্প আদার্স টু প্রসপার ইন সোসাইটি। এটা অন্য কেউ প্রসপার করবে সোসাইটিতে, মানে প্রসপার করার হেল্প করবে এটা। কেন? দেখো এক্সাম্পল হিসেবে যদি আমি বলি এনি প্রোডাকশন কোম্পানি, যে কোনো ধরনের প্রোডাকশন কোম্পানি, সে যখন কোনো কিছু প্রডিউস করছে সেখান থেকে সে প্রফিট কামাচ্ছে, সে কি শুধু নিজের জন্যই কামাচ্ছে না অন্য কেউ কাজ দিচ্ছে? আমি যদি এখন টাটা কোম্পানির উদাহরণ দেই, তোমরা ভাবতে পারো টাটা কোম্পানি যে প্রফিট আর্ন করছে সে কি শুধু নিজের জন্য আর্ন করছে নাকি সমাজের অন্যান্যরাও তার সেখান থেকে কর্মসংস্থান হচ্ছে, তার প্রোডাকশন গুলোকে পাচ্ছে? বলো, ন্যাচারাল ল এর কনসেপ্টটা কি বোঝা গেছে? হ্যাঁ স্যার। তাহলে যে কোনো ব্যক্তি, যে কোনো এন্টারপ্রাইজ, যে কোনো প্রোডাকশন হাউস, যে কোনো কোম্পানি, সে যখন নিজের জন্যই শুধু ভাবে তখন সে শুধু নিজের জন্যই ভাবছে না, তার আশেপাশে অনেক হচ্ছে। দেখো আরেকটা উদাহরণ আমি এখানে সুন্দর লিখে রেখেছি যে ইয়োর সেলফ অ্যাজ আ WBCS অ্যাসপিরেন্ট ইজ স্টাডিং অনলি ফর ইউ। আচ্ছা, তোমরা যে WBCS অ্যাসপিরেন্ট হয়েছো, তোমরা যে পড়াশোনা করছো, এই যে তোমাদের সময়টাকে ইনভেস্ট করছো, এটা কি তুমি অন্য কারোর জন্য করছো না তোমার জন্য করছো? নিজের জন্য। শুধুমাত্র তোমাদের জন্য পড়াশোনা করছো, নিজের জন্য পড়াশোনা করছো। আচ্ছা বেশ, তুমি নিজের জন্য যতটা পড়াশোনা করলে, তুমি একজন WBCS অফিসার হলে তোমার দ্বারা সমাজের উন্নতি হবে না অবনতি হবে? উন্নতি হবে। উন্নতি হবে। দ্যাটস অল মাই লর্ড। এটাই বলা হচ্ছে যে প্রত্যেকটা ব্যক্তি যখন সেলফিশ হয়, প্রত্যেকটা ব্যক্তি যখন শুধু নিজের জন্য কাজ করে, তাহলে সেটা কিন্তু অটোমেটিক্যালি সে আদার্স সোসাইটির প্রসপারের জন্য হেল্প করে। বোঝা যাচ্ছে কথা? তাহলে লিখে নিয়েছো ন্যাচারাল লতে যে কথাগুলো এখানে লেখা রয়েছে, পয়েন্টগুলো? হ্যাঁ স্যার। ভেরি গুড। নাও তারপর দেখো ইনভিজিবল হ্যান্ডস সম্পর্কে তিনি বলছেন। তিনি বলছেন যে কোনো একটা অর্থনীতিতে যে ইনভিজিবল হ্যান্ড থাকে। অর্থনীতি বলতে কি? আমরা একটা মার্কেটকে ধরে নিচ্ছি, যে মার্কেট ডিপেন্ডস অন ইনভিজিবল হ্যান্ডস। যে কোনো ধরনের মার্কেট, ঠিক আছে, যে কোনো ধরনের মার্কেট। মার্কেট কি জিনিস সেটা আমরা পরের ক্লাসে শিখবো, আজকের ক্লাসে হবে না, সেখানে আমরা মার্কেট সম্পর্কে শিখবো। তবুও বলছি যে মার্কেট মানে বাজার, ধরে নাও একটা বাজার, সেই বাজারে একটা ইনভিজিবল হ্যান্ডস কাজ করে, আর সেই ইনভিজিবল হ্যান্ডস ভাই কন্ট্রোল করে সবকিছু, যাকে আমরা দেখি না কিন্তু সে কন্ট্রোল করে। কনসেপ্ট ইজ when demand is higher but supply is constant, then price must increases. কনসেপ্টটা হলো এই ইনভিজিবল হ্যান্ডের কনসেপ্টটা। দেখো আমি ভালো করে বলছি, শোনো, তোমাদের এই ওয়েলথ অফ নেশনের বিভিন্ন সামারি গ্রন্থ পড়ে, সম্পূর্ণ বইটি আমি পড়িনি কিন্তু বিভিন্ন সামারি, বিভিন্ন লেখকদের লেখা ওয়েলথ অফ নেশন সম্পর্কে পড়েছি আগে আমি। পড়ার পরে আমি এই বিষয়বস্তুগুলোকে পেয়েছি, সেগুলোকে সামারাইজ করে তোমাদের কাছে প্রোভাইড করছি। এবং সেগুলোকে কিভাবে প্রোভাইড করছি? এক্সাম ওরিয়েন্টেড ভাবে, অর্থাৎ পরীক্ষায় প্রশ্ন আসলে যাতে আমরা উত্তর করতে পারি সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু করছি। হ্যাঁ, এবার তোমরা বারবার আমাকে বলো না ভিডিও যারা দেখো যে স্যার আপনি এত দেরি করে ভিডিও দিচ্ছেন কেন? একটা কথা মাথায় রেখো, ইউটিউবে অনেক স্যারেরাই পড়াচ্ছেন এবং তারা খুব ভালো পড়াচ্ছেন আমি জানি, কিন্তু আমি যেভাবে পড়ানোর তোমাদের চেষ্টা করছি, আশা করি এই স্টাডি ম্যাটেরিয়াল তোমরা অন্য কোথাও পাও না। ইভেন কিছু কিছু ছেলে মেয়ে আমাকে অলরেডি ফোন করা শুরু করেছে যে স্যার আমরা বিভিন্ন একাডেমি এদিকে সেদিকে পড়েছি স্যার, 60,000 টাকা 70,000 টাকা অ্যাডমিশন ফিস দিয়ে ভর্তি হয়েছি, সেখানে স্যারেরা যেটা পড়াচ্ছেন আমরা মানে নিতে পারছি না, বুঝতে পারছি না, ঠিক না? তো আমি চেষ্টা করছি ফ্রি অফ কস্ট, তাই না,
ফ্রি অফ কস্ট তোমাদেরকে এটা প্রোভাইড করার। তো এটা আমারও তো ব্যস্ততা রয়েছে, তাই না? আমারও ব্যক্তিগত জীবন রয়েছে, আমার ব্যস্ততা রয়েছে, তার মধ্যে থেকে যতটুকুন সময় পাচ্ছি ততটুকুন করছি। আজকে একটি ভিডিও ছেড়েছি ইতিহাস এই মেডিভালের, তো একটি ছেলে কমেন্ট করেছে দেখলাম যে আমি আজকের ভিডিওতেই সবার প্রথম বললাম যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখবে আমি কোনো ভিডিওতে বলি না যে সাবস্ক্রাইব করো, কিন্তু অ্যানালিটিক দেখলাম যে 70% ভিউয়ার্স তারা আনসাবস্ক্রাইবড অবস্থায় রয়েছে, 30% ছেলেমেয়েরা সাবস্ক্রাইব করেছে এবং তারা ভিডিওগুলো দেখছে। তো এতে আমি বললাম যে তাহলে বাকি 70% যে ছেলেমেয়েরা রয়েছে যারা ভিডিওটা আমার লেকচার দেখো দৈনিক তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো সেখানে একটি ছেলে কমেন্ট করেছে যে কি লাভ, ওই দুদিন করিয়ে তো বন্ধ করে দিবেন, এমন একটা কথা। ঠিক না? আসলে তা নয় ভাই, এই ক্লাসটি আপলোড হয়ে যাবে ইউটিউবে, তুমিও দেখবে আশা করি। তো তোমার জন্যই বলছি যে সাবস্ক্রাইব করলে কি লাভ হবে? তোমারও কোনো লাভ হবে না, আমারও কোনো লাভ হবে না, তাই না? যারা সাবস্ক্রাইব করার তারা করবেই। আর এদের কথাবার্তা আমার খুব ভালো লাগে, কিন্তু কিছু কিছু কথা এমন আছে যা হার্ট করে, হট করে শুনলে কেমন যেন একটু কানে বাজে। কি লাভ সাবস্ক্রাইব করে দুদিন পরে তো আবার বন্ধ করে দিবেন? এটা তো আমি ইচ্ছা করে বন্ধ করছি না ভাই। চলো যাই হোক, এই কথাগুলোকে ইগনোর করে দাও ক্লাস থেকে, এখানে চলে এসো এবার। তাহলে ইনভিজিবল হ্যান্ড সম্পর্কে স্যার অ্যাডাম স্মিথ কি বলছেন? তিনি বলছেন যখন ডিমান্ড হাইয়ার হয় বাট সাপ্লাই যদি কনস্ট্যান্ট থাকে, ধরো কোনো জিনিস আমার মার্কেটে প্রয়োজন 100 কেজি, কোনো জিনিস আমার মার্কেটে প্রয়োজন 100 কেজি, কিন্তু সেটার সাপ্লাই আছে মাত্র 50 কেজি। এই অবস্থা যখন হয় তখন প্রাইস ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে? তখন অটোমেটিক্যালি প্রাইস ইনক্রিজ করবে, এটাই তো হওয়া উচিত। হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। কিন্তু স্যার অ্যাডাম স্মিথ বলছেন না, এই প্রাইস ইনক্রিজ হবে না। তিনি কি বলছেন? তিনি বলছেন এই প্রাইস ইনক্রিজ হবে না। কেন হবে না? বাট সামথিং উইল হ্যাপেন অটোমেটিক্যালি দ্যাট কন্ট্রোলস দ্য সিচুয়েশন, দ্যাট ইজ মেকিং ইকুইলিব্রিয়াম দ্য সিচুয়েশন। অর্থাৎ এমন কিছু ঘটনা ঘটবে, সেই ঘটনা কিন্তু এই সিচুয়েশনটাকে ইকুইলিব্রিয়াম করবে, সমতার দিকে আনবে। হ্যাঁ, একবার একটু ভেবে দেখো, সেখানে তিনি কি বলতে চাইছেন? তিনি বলতে চাইছেন দ্যাট ইফ প্রাইস গেটস ইনক্রিজড, যদি প্রাইস বেড়ে যায়, পিপল অটোমেটিক্যালি স্টপস বাইং দ্যাট প্রোডাক্টস। যখনই কোনো জিনিসের দাম বেড়ে যাবে না, লোকজন আস্তে আস্তে না অটোমেটিক্যালি সেটাকে কেনা কমিয়ে দেবে। আমি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছি আমাদের সমাজে, এই যে পেট্রোলের যে দাম বেড়ে গেছে না, পেট্রোলের দাম বেড়ে যাওয়ার ফলে আমি দেখছি যে অনেকেই সাইকেল ব্যবহার করা শুরু করে দিয়েছে। কথাটা বোঝা যাচ্ছে আমার কথা? পেট্রোলের হ্যাঁ, দাম স্যার। বেড়ে যাওয়ার সাথে সাথে অনেকেই সাইকেল ব্যবহার করে দেওয়া শুরু করেছে। অর্থাৎ যারা খামোখা এই বাড়ি থেকে বাজার যাওয়ার জন্য গাড়িটা নিয়ে চলে যেত, কিন্তু এখন আর তারা কিন্তু গাড়িটা নিয়ে যাচ্ছে না, তারা সাইকেলটা নিয়ে ঘুরছে। তাহলে এই যে বুঝতে পারছো তো, বুঝতে পারছো সিচুয়েশনটা কি হচ্ছে? অর্থাৎ দাম হ্যাঁ, স্যার। যখনই কোনো কিছুর বাড়বে, পাবলিক অটোমেটিক সেটাকে কেনা বন্ধ করে দিবে এবং এইভাবে আবার দামের সমতা তৈরি হবে। আর এই ঘটনাটা ইনভিজিবল হ্যান্ড, এখানে কেউ কাউকে পরামর্শ দেয় না, তুই এটা কর, তুই এটা কিনিস না, হ্যাঁ না তা না, ওটা পাবলিক নিজে থেকেই। কোনো জিনিসের দাম যখন বাড়তে থাকে, পাবলিক একা একাই কেনা বন্ধ করে দেয়। আর এই সিচুয়েশনটাকেই তিনি বলছেন ইনভিজিবল হ্যান্ড। অর্থাৎ কোন একটা মার্কেটকে টিকিয়ে রাখতে গেলে যদি চরমভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি পেতে থাকে, তাহলে তো মার্কেটটা কোল্যাপস করবে। কিন্তু স্যার অ্যাডাম স্মিথ বলছেন না, মার্কেট কখনোই কোল্যাপস করবে না। যদি কোনো দ্রব্যের দাম বেড়ে যায়, তারা বিকল্প খুঁজবে। দেখো আমাদের গৃহস্থী, আমাদের নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবারে দেখবে যদি সরিষার তেলের দাম বেড়ে যায়, তখন দেখবে তারা সরিষার তেল বাদ দিয়ে ওই সয়া তেল বা অন্য এ তেল সে তেল কেনা শুরু করে দেয়, তাই না? আছে কিনা না আছে, জানাশোনা আছে কি এরকম? কিন্তু এটা গ্রামের দিকে ভালো পরিলক্ষিত হয়। সরিষার তেলের প্রচুর দাম বেড়ে গেছে, তারা বিকল্প খুঁজে নিয়েছে। বোঝা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার। সয়াবিন তেল। সোয়াবিন তেল, ঠিক। And this complete process of management is called done by invisible hand. এবং এই পুরো প্রসেসটা যেভাবে ঘটে, সেটা অদৃশ্য একটি হাত কিন্তু এটাকে কন্ট্রোল করে, যে হাত কেউ চোখে দেখে না। অর্থাৎ যদি বাজারে, তাহলে ইনভিজিবল হ্যান্ডকে আরেকবার সাম আপ করি। মনে করো ডিমান্ড হাই হয়ে গেছে, মার্কেটে কোন একটা জিনিসের ডিমান্ড হাই, সাপ্লাই আগের মতনই আছে, তাতে প্রাইসটা ইনক্রিজ করার কথা। কিন্তু যদি প্রাইস এইভাবে বাড়তে থাকে, তাহলে মার্কেটটা তো কোল্যাপস করবে। সেই কারণে এমন কিছু একটা ঘটনা ঘটবে যে পাবলিক অটোমেটিক্যালি সেটাকে কেনা বন্ধ করে দিবে।
বেশি আর কিনবে না, অন্য প্রসেস অন্য কিছু তার সাবস্টিটিউট খুঁজে নেবে। ঠিক আছে, এইভাবে কি হবে, বাজারটা আবার সমতার মধ্যে চলে আসবে, আবারও ডিমান্ড এন্ড সাপ্লাইটা একদম ঠিক জায়গায় চলে আসবে। আর এই পুরো প্রসেসটা যে হয় এইটাকেই বলা হচ্ছে ইনভিজিবল হ্যান্ড, ডান বাই ইনভিজিবল হ্যান্ড। আশা করছি ইজ ইট ক্লিয়ার? ওকে, তারপর চলো লেজে ফেয়ার। লেজে উচ্চারণটা করো, লেজে ফেয়ার, লেজে ফেয়ার, LAISSEZ, লেজে ফেয়ার। এই লেজে ফেয়ার এটি একটি ফ্রেঞ্চ ওয়ার্ডস মিনিং লেট ইট ডু বা লেট দেম ডু বা অ্যালাউ দেম টু ডু অথবা লিভ অ্যালোন। দেখো অনেকগুলো মানে হয়। অর্থাৎ অর্থাৎ স্যার অ্যাডাম স্মিথ বলছেন যে মার্কেটে কি হবে না হবে সেটাকে কন্ট্রোল করার দরকার নেই, সেটাকে ছেড়ে দাও, ওর মতন ছেড়ে দাও। অর্থাৎ প্রোডাকশন, তার প্রাইস আর তার ডিস্ট্রিবিউশন শুড বি লেফট অন দ্য ডিসিশন অফ দ্য মার্কেট। মার্কেটের সিদ্ধান্তের উপরে ছেড়ে দাও ভাই। প্রোডাকশন কতটুকুন করতে হবে, প্রাইস কি হবে, ডিস্ট্রিবিউশন কি হবে, এই সমস্ত কিছু মার্কেটের উপরে ছেড়ে দাও। তার মানে কি আসলে তিনি ফ্রি মার্কেটের কথা বলতে চাইলেন না? ইন ওয়ান ওয়ার্ড, ফ্রি মার্কেট পলিসি উইদাউট গভর্নমেন্ট ইন্টারফেরেন্স। বলো, লেজে ফেয়ারের মাধ্যমে তিনি এটাই বলার চেষ্টা করলেন। আর ফ্রি মার্কেটটা আমরা কোথায় দেখেছিলাম বলো? ফ্রি মার্কেটটি আমরা কোথায় দেখেছিলাম? ইউএসএ তে। মানে সেটা কি ধরনের ইকোনমি ছিল? ক্যাপিটালিস্ট ইকোনমিতে। ভেরি গুড, ক্যাপিটালিস্ট ইকোনমি। কিন্তু এখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করে যে স্যার অ্যাডাম স্মিথ তিনি কি ক্যাপিটালিস্ট ইকোনমির কথা কখনো বলেছেন? মনে রাখবে এই পয়েন্টটাকে পড়ো। হিয়ার উই মাস্ট রিমেম্বার দ্যাট অ্যাডাম স্মিথ নেভার টক্স অ্যাবাউট ক্যাপিটালিস্ট ইকোনমিক সিস্টেম। অ্যাডাম স্মিথ কখনো তার গ্রন্থে তিনি ক্যাপিটালিস্ট ইকোনমিক সিস্টেমের কথা বলেননি। তিনি কিন্তু অর্থাৎ এই বাজারকে করতে দাও, লেট দেম ডু, বাজারকে করতে দাও, লেট দেম অ্যালাউ দেম টু ডু, ওকে, লিভ অ্যালোন। পুরো বাজারের যে সিস্টেম রয়েছে, মার্কেট পলিসি পুরো ছেড়ে দাও, ওটা ওদের মতন করতে দাও। তাহলে যে ফ্রি মার্কেট পলিসি, ফ্রি মার্কেট পলিসিতে কি হয়, কনজিউমার সভরেনিটি তৈরি হয়। কাস্টমার যে মালটিকে ভালো পাবে সেটিকে সে কেনা শুরু করবে। ফুচকার দোকানের উদাহরণ দিয়েছিলাম। ওকে, এই ছিল লেজে ফেয়ার। তাহলে লেজে ফেয়ার নিয়ে অর্থনীতি যারা পড়াশোনা করছে, ইকোনমিক্স যারা পড়াশোনা করছে, তাদের মধ্যে একটা বিরাট ভীতির কাজ করে, ও বাবা এটা আবার কি। এটা খুব ইজি একটা কনসেপ্ট, দ্যাট ইজ ফ্রি মার্কেট পলিসি। বাজারকে বাজারের মতো রান করতে দাও, কোনো ধরনের ইন্টারফিয়ারেন্সের প্রয়োজন নেই। তবে একটা কথা এখানে মাথায় রাখতে হবে, স্যার অ্যাডাম স্মিথ কিন্তু ক্যাপিটালিস্ট ইকোনমিক সিস্টেমের কথা কখনো উল্লেখ করেননি। ওকে স্যার, বলো। স্যার আপনি যে প্রশ্নটা বললেন যে অনেক সময় প্রশ্ন আসে যে এই লেজেস ফেয়ার ইকোনমি বা ক্যাপিটালিস্ট ইকোনমির কথা অ্যাডাম স্মিথ উল্লেখ করেছেন কিনা। উনি তো উল্লেখ তো করেননি, কিন্তু কনসেপ্টটা তো ওনার ভাবনা থেকেই এসছে, মানে ওনার ঠিক থেকেই এসছে। তো তাহলে স্যার অ্যানসার কি হবে? অ্যানসার হবে ফ্রি মার্কেট পলিসি। লেজে ফেয়ার ইজ আ কনসেপ্ট বেসড অন ফ্রি মার্কেট পলিসি। There is no interference of government, but capitalist economy কথা তিনি কখনোই বলেননি। ওকে, চলো এবার আসো প্রোডাকশন ফাংশন। দেখো, যে কোনো প্রোডাকশন করতে গেলে চারটি জিনিস সব থেকে বেশি প্রয়োজন, দ্যাট ইজ ল্যান্ড, লেবার, ক্যাপিটাল আর এন্টারপ্রেনার। ঠিক আছে না? ল্যান্ড আছে, লেবার আছে, ক্যাপিটালও আছে, মানে জমি আছে, শ্রমিক আছে, মূলধনও আছে, কিন্তু ব্যবসা করার লোক নেই, ব্যবসায়ী নেই হবে। এজন্য সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট কিন্তু এই এন্টারপ্রেনার। ঠিক আছে না? অর্থাৎ উদ্যোগী, যিনি ব্যবসায়ী, যিনি উদ্যোগ গ্রহণ করেন, এন্টারপ্রেনার। এই এন্টারপ্রেনার কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। অর্থাৎ এই এন্টারপ্রেনারই যিনি মূল ব্যক্তি, যিনি ল্যান্ড, লেবার, ক্যাপিটালকে ইউজ করবেন এনি কাইন্ড অফ প্রোডাকশনের জন্য। ওকে, তাহলে যে কোনো ধরনের প্রোডাকশন যদি চালাতে হয়, যে কোনো ধরনের প্রোডাকশন চালাতে গেলে চারটি জিনিস খুব গুরুত্বপূর্ণ, দ্যাট ইজ ল্যান্ড, লেবার, ক্যাপিটাল আর এন্টারপ্রেনার। ঠিক আছে? যদি তোমার ল্যান্ড নিতে হয়, সেই ল্যান্ডের জন্য তোমাকে কি করতে হবে, রেন্ট পে করতে হবে। যদি তুমি লেবারকে কাজে লাগাও, সেই লেবারকে তোমার ওয়েজ পে করতে হবে। আর কি, ইট ইজ টু গিভ ইন্টারেস্ট অর ডিভিডেন্ড অফ প্রফিট ফর ইউজিং ক্যাপিটাল। এবং তুমি যে ক্যাপিটালকে মানে মূলধন, ক্যাপিটাল মানে মূলধন, তুমি যে মূলধনটা বিনিয়োগ করছো সেখান থেকে তুমি প্রফিট আর্ন করবে অথবা ডিভিডেন্ড, সেই প্রফিট থেকে তোমাকে কি করতে হবে, ডিভিডেন্ড বা ইন্টারেস্ট দিতে হবে। গেটিং? ইন্টারেস্ট মানে তো সুদ, আমরা সবাই জানি, বাট ডিভিডেন্ড কি জিনিস এটা জানি আমরা? একটু বলো দেখি, ডিভিডেন্ড কি?
স্যার ডিভিডেন্ড মানে হচ্ছে যেটা লাভ্যাংশ সেটা লগ্নিকারীদের মধ্যে যখন ভাগ করে দেওয়া হচ্ছে সেটা ডিভিডেন্ড। হ্যাঁ, খুব সুন্দর বলেছো, লভ্যাংশ। ডিভিডেন্ড মানে হচ্ছে লভ্যাংশ, যেটা লাভ করলাম তার একটা অংশ। ঠিক। প্রফিটের থেকে এর কি তফাৎটা কি আছে? প্রফিটের থেকে এর ডিফারেন্সটা কি? স্যার এটা প্রফিটটা তো শুধুমাত্র যে ওনার তার কাছে থাকে বা সে পায়, আর ডিভিডেন্ডটা হচ্ছে যারা লগ্নিকারী মানে যারা ইনভেস্টর তাদের হ্যাঁ, মধ্যে ভাগ প্রফিটের করে- একটা পার্ট, ডিভিডেন্ড হচ্ছে প্রফিটের একটা পার্ট। ঠিক ঠিক ঠিক। দেখো, ডিভিডেন্ড আর্নিং হয় বা ডিভিডেন্ড কারা আর্ন করে জানো? যারা শেয়ার মার্কেটে পয়সা লাগায়। খুব ভালো করে বোঝো, শেয়ার মার্কেট জিনিসটা কি জানো? শেয়ার মার্কেট আমরা ধীরে ধীরে পড়বো, সেখানে গিয়ে দেখবো, তবুও ছোট্ট করে একটু বলে দিই সংক্ষেপে। শেয়ার মার্কেট হচ্ছে সেই ব্যবস্থা, শেয়ার মার্কেট হচ্ছে সেই ব্যবস্থা যেখানে ধরো ধরো রাম নামে একজন ব্যক্তি, এই রাম চায় সে একটি পেন এর ফ্যাক্টরি তৈরি করবে, পেনের ফ্যাক্টরি, সে পেন তৈরি করবে। তা এই পেনের ফ্যাক্টরি তৈরি করার জন্য 100 টাকার প্রয়োজন, কিন্তু রাম দেখলো তার কাছে সর্বসাকুল্যে 50 টাকা আছে। বোঝা গেছে? রাম পেনের একটি ফ্যাক্টরি করতে চায় যার জন্য খরচ পড়বে 100 টাকা, কিন্তু রামের কাছে আছে কত টাকা? 50 টাকা মাত্র। তাহলে আর তার দরকার কত? আর 50 টাকা দরকার। সে এই 50 টাকাকে তার এই কোম্পানির শেয়ার একটা ওই শেয়ার মার্কেটে এনলিস্ট করে দেবে, তাই না? এনএসই আর বিএসসি বলে আমাদের দুটো শেয়ার মার্কেট আছে না, বম্বে স্টক এক্সচেঞ্জ আর ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ দুটো। এখানে গিয়ে তার কোম্পানিটাকে লিস্ট করে দিবে। মনে করো আরপি তার কোম্পানির নাম, আরপি। এই আরপি কোম্পানি যখন শেয়ার মার্কেটে অর্থাৎ এক্সচেঞ্জ অফিসে যখন রেজিস্টার্ড হয়ে গেল, তখন এই 50টা শেয়ারকে না টুকরো টুকরো করে মনে করো 50টা শেয়ার বানিয়ে দেওয়া হলো। এক একটা শেয়ারের দাম 1 টাকা। আর গেটিং? এবার মনে করো আমি একজন শেয়ার মার্কেটে লগ্নিকারী, আমি কি করলাম? আমি দুটো শেয়ার কিনলাম 2 টাকা। এবার মনে করো কোম্পানি লাভ করলো 10% প্রফিট করলো, ঠিক আছে? 10% প্রফিট যদি কোম্পানি করে, তাহলে এই মালিক রাম 50 টাকা ইনভেস্ট করে তার 10%-এর 50 টাকার 10% যেটা হয় সেটা সে নিজে নিয়ে নেবে। আর এই যে বাকি 50 টাকার 10% যেটা হয় সেটা সেই বিনিয়োগকারীর মধ্যে ভাগ করে দিবে। অর্থাৎ আমি যদি 1 টাকা 1 টাকা 2 টাকা করে নিই, তাহলে আমার এই 2 টাকার ইনভেস্টমেন্টের উপরে যে 10% প্রফিট সেটা আমি পাবো। এইটাকে বলা হয় ডিভিডেন্ড। ওকে, যাই হোক, এটা পরে আর আস্তে আস্তে পড়বো। আর এই যে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল এই সমস্ত ইউজ করার পরে এন্টারপ্রেনার কি করে? এন্টারপ্রেনার কিন্তু প্রফিট আর্ন করে, অর্থাৎ লভ্যাংশটাকে সে আর্ন করে আউট অফ ইট। ওকে, তো এই হলো মূল 4টে বিষয়বস্তু যেটা আমরা স্যার অ্যাডাম স্মিথের ওয়েলথ অফ নেশন থেকে পেলাম। কি কি পেলাম একবার বলি। আমরা পেলাম সবার প্রথমে কি পেয়েছি? দ্যাট ইজ ন্যাচারাল ল। ন্যাচারাল লতে বলা হচ্ছে এভরি ইন্ডিভিজুয়াল ইজ সেলফিশ, মানে প্রত্যেকটা ব্যক্তি স্বার্থপর, তিনি তার নিজের জন্য কাজ করেন। এবং যখনই আমি নিজের জন্য কাজ করছি, আমি ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্ট হওয়ার জন্য এখন আমার সময় ইনভেস্ট করছি, আমি পড়াশোনা করছি, আমি শুধুমাত্র নিজের জন্য করছি নাকি আমি পড়াশোনা করে আমার ভাইকে চাকরি করাবো, তাই তো না? তা তো নয়, নিজেই করব। আমি যখন চাকরি করব আমার পরিবারের উন্নতি হবে এবং আমার দ্বারা আমার জনগণ সার্ভিস পাবে। ওকে না? তাহলে এটাই বলছেন তিনি ন্যাচারাল ল এর মাধ্যমে। একটা ব্যক্তি যখন শুধুমাত্র তিনি তার নিজের জন্য যখন কাজ করেন, তার নিজের উন্নতি হয়, সাথে সাথে তার পারিপার্শ্বিক পরিবেশের বা সোসাইটিতেও উন্নতি আসে। তারপর তিনি কি বলছেন? ইনভিজিবল হ্যান্ডের কথা বলছেন, যে মার্কেটকে কন্ট্রোল করার জন্য, মার্কেটকে কোলাপস হওয়া থেকে বাঁচানোর জন্য একটা ইনভিজিবল হ্যান্ড কাজ করে। জিনিসপত্রের দাম যদি বেড়ে যায়, তখন কাস্টমার বা পাবলিক কি করবে? অটোমেটিক্যালি সেটা কেনা বন্ধ করে দিবে, তার সাবস্টিটিউট নিয়ে তারা ভাবনা চিন্তা করবে। আবার হচ্ছে লেজে ফেয়ারের কথা। লেজে ফেয়ারে তিনি বলছেন যে মার্কেটটাকে মার্কেটের মতন চলতে দাও, সেখানে কোনো ধরনের গভর্নমেন্ট বা আদার্স ইন্টারফিয়ারেন্সের কোনো প্রয়োজন নেই। প্রোডাকশন, প্রাইস, ডিস্ট্রিবিউশন যাবে, অর্থাৎ তিনি ফ্রি মার্কেটের কথা বললেন। আর কি বললেন? প্রোডাকশন ফাংশনের কথা বললেন। প্রোডাকশন ফাংশন 4 ধরনের হয়: ল্যান্ড, লেবার, ক্যাপিটাল আর এন্টারপ্রেনার। ঠিক আছে না? বেশ, চলো তাহলে এই পর্যন্ত আজকে আমাদের থিওরি আলোচনা ছিল। এবার আমরা কোশ্চেন পড়বো, তারপর ইংলিশ ক্লাস রয়েছে, আবার তাড়াতাড়ি শেষ করতেও হবে। চলো, প্রথম প্রশ্ন তোমাদের জন্য বলা হয়েছে, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট অ্যাডাম স্মিথস ইকোনমিক ফিলসফি। অ্যাডাম স্মিথের যে ইকোনমিক ফিলসফি, অর্থনৈতিক যে দর্শন, তার যে স্টেটমেন্ট সেইগুলো দেখো। প্রথম স্টেটমেন্টে বলা হচ্ছে হি ওয়াজ अगेंस्ट দ্য ক্যাপিটালিস্ট ইকোনমি, তিনি ক্যাপিটালিস্ট ইকোনমির বিরোধী ছিলেন। 2 নম্বর স্টেটমেন্টে বলা হচ্ছে হি প্রপোজড সোশ্যালিস্ট ফর্ম অফ ইকোনমি স্ট্রেসিং অন অ্যান এনভায়রনমেন্ট অফ লেজে-ফেয়ার। 3 নম্বরটাতে বলা হচ্ছে হি প্রপোজ দ্যাট দ্য ইনভিজিবল হ্যান্ড অফ মার্কেট ফোর্সেস উইল ব্রিং ইকুইলিব্রিয়াম ইন দ্য ইকোনমি। ঠিক আছে,
এই তিনটির মধ্যে কোনটি, মানে তিনটির মধ্যে প্রশ্ন করা হয়েছে হুইচ অফ দ্য অ্যাবাভ স্টেটমেন্ট ইজ কারেক্ট। নিম্ন উপরে Sir, only three. Only 2 and 3. ঠিক আছে, হ্যাঁ বলো। Only three. 2 and 3, sir. অনলি 3, অনলি 2 and 3 ও বলছে। দ্য আনসার ইজ অনলি 3। মানে পেরে বাচ্চো দেখো, হি প্রপোজ দ্যাট ইনভিজিবল হ্যান্ড অফ মার্কেট ফোর্সেস উইল ব্রিং ইকুইলিব্রিয়াম ইন দ্য সোসাইটি। একমাত্র এই তথ্যটি সঠিক, বাকি তথ্য সঠিক নয়। মানে অ্যাডাম স্মিথ ক্যাপিটালিস্ট ইকোনমির তো বিরোধী ছিলেনই না, তিনি তার পক্ষের লোক ছিলেন। তাহলে এটা হতেই পারে না, এক হতেই পারে না। 2 দিয়ে কনফিউশন হয়েছে, ভালো করে বোঝো। হি প্রপোজড সোশ্যালিস্ট ফর্ম অফ ইকোনমি, এটা হতে পারে কখনো? সোশ্যালিস্ট ফর্ম অফ ইকোনমিতে তিনি বলেনি, তিনি ফ্রি মার্কেটের কথা বলেছেন। আর ফ্রি মার্কেটের সঙ্গে সোশ্যালিস্ট ইকোনমি তো পুরোটা আলাদা হয়ে গেল, মুদ্রার এপাশ আর ওপাশ হয়ে গেল তো নাকি। স্ট্রেসিং অন অ্যান এনভায়রনমেন্টাল লেজে-ফেয়ার, তা তিনি বলেননি। তাহলে সোশ্যালিস্ট ইকোনমি ফর্মকে তিনি প্রপোজ করেননি, হেন্স 2 এটাও সঠিক নয়। তার মানে অপশন এই মানে স্টেটমেন্ট 3টাই একমাত্র অ্যাপ্লিকেবল। ওকে না, বলো যে 2 বলেছিলে সে কি কনভিন্স হয়েছো? 2 আর 3 যে বলেছিলে, নাকি প্রশ্ন আছে? না স্যার, ঠিক আছে। ওকে, ভেরি গুড। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি আসে তাহলে। প্রশ্ন করছে, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট দ্য ইকোনমিক রিফর্মস ইন ইন্ডিয়া। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট দ্য ইকোনমিক রিফর্মস ইন ইন্ডিয়া। ভারতবর্ষের যে ইকোনমিক রিফর্মস হয়েছিল, যদি এটা আমি এখনো তোমাদেরকে পড়াইনি, তবু আগের লেকচারে কিছু কিছু আলোচনা এখান থেকে করেছিলাম, যে ইকোনমিক রিফর্মস এর ওপরে এই স্টেটমেন্ট গুলোকে কনসিডার করো। কি বলা হচ্ছে? 1 নম্বর বলেছে যে ইন্ডিয়া অ্যাডপ্টেড মিক্সড ইকোনমি অনলি আফটার দ্য ইকোনমিক রিফর্মস ইন 1991। তারপরে বলা হচ্ছে ইন্ডিয়া অ্যাডপ্টেড স্ট্রিক্ট সোশ্যালিস্ট ইকোনমি আফটার ইন্ডিপেন্ডেন্স। আর প্রশ্ন করা হয়েছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট। None of this. None of this. একদম ঠিক, নান অফ দিস। ভেরি গুড, একটাও না। দেখো, আমরা ধরেই নিচ্ছি ভারতের জন্ম 1947 সালে, যদিও ভারতের জন্ম কবে, মৃত্যু সরি ভারতের জন্ম কেউ জানে না, তাই না? 1947, 1991 আর এটা মনে করো 2021, ঠিক আছে? 1947 সাল থেকে 91 এর মধ্যে এই কাল যে সময়, ভারতের অর্থনীতি এটা ছিল ফেভার অফ সোশ্যালিস্ট ইকোনমি, লিখে রাখো এটা, ইন ফেভার অফ সোশ্যালিস্ট ইকোনমি। আচ্ছা, ফেভারে থাকা আর সোশ্যালিস্ট ইকোনমি হয়ে যাওয়া এটা কিন্তু আলাদা। মানে সরকারের যত ধরনের পলিসি থাকতো, সরকারের প্রত্যেকটা পলিসির মধ্যেই একটা সোশ্যালিস্ট ইকোনমির একটা ফেভার থাকতো, ঠিক আছে? কিন্তু 1991 এর পর থেকে আজ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ইন ফেভার অফ ইন্ডিয়ান, আমাদের যে ইকোনমি, ইন ফেভার অফ ক্যাপিটালিস্ট ইকোনমি। ঠিক আছে, বোঝা যাচ্ছে আমার কথা? যদিও সোশ্যালিস্ট ইকোনমি এখন আর দেখা যায় না বললেই চলে। পৃথিবীর এমন কোনো দেশ নেই যে সেখানে একদম কমপ্লিট সোশ্যাল ইকোনমি দেখা যায়, এমন নেই। সবাই এখন ক্যাপিটালিস্ট ইকোনমির দিকে ঢুকছে। কেন ঢুকছে আমি আলোচনা করেছিলাম, যে ক্যাপিটালিস্ট ইকোনমি একটা কম্পিটিশনকে তৈরি করে দেয়, যা সোশ্যালিস্ট ইকোনমি কখনো পারে না। সমাজের প্রগ্রেসের ক্ষেত্রে ক্যাপিটালিস্ট ইকোনমির বিশেষ সুযোগ বা সুবিধা রয়েছে। আমি একজন ব্যক্তি, আমার অনেক ক্ষমতা রয়েছে কোনো নতুন কিছু তৈরি করার, নতুন কিছু করার, কিন্তু সেটা সোশ্যালিস্ট আমাকে সেই স্বাধীনতা দেয় না। কারণ সোশ্যালিস্ট ইকোনমিতে যা কিছু প্রোডাকশন হয় তা শুধুমাত্র প্রয়োজনের জন্য, শুধুমাত্র প্রয়োজনে, অপ্রয়োজনে কিচ্ছু তারা তৈরি করবে না। ঠিক আছে না? তো এটা তো ভালো কথা নয়। সমাজকে আগে বাড়তে গেলে তোমাকে প্রয়োজনের বাইরে থেকেও কিছু কিছু ভাবতে হবে। ওকে, তাহলে কি বললাম আমরা? 1947 সাল থেকে 1991 পর্যন্ত ভারতবর্ষের অর্থনীতি সোশ্যালিস্ট ইকোনমির ফেভারে ছিল। কিন্তু 91 এর পরে যখন এলপিজি হলো, এলপিজি মানে লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন এন্ড গ্লোবালাইজেশন, এই তিনটিকে যখন অ্যাডপ্ট করা হলো, তখন দেখা গেল যে এই তিনটি ক্যাপিটালিস্ট ইকোনমির দিকেই আমাদের ঠেলে দিচ্ছে, যে পুঁজিবাদের দিকে ঠেলে দিচ্ছে। পুঁজিবাদ হওয়াটা তেমন খারাপ নয়, কিন্তু কনসেপ্টটাকে ন্যারো করে দিলে
চলবেন না, কনসেপ্টটা একটু ব্রডার ওয়েতে ভাবতে হবে। ঠিক। আর আমি যদি বলি 1947 থেকে আজ অবধি ভারতবর্ষ কি অবস্থায় রয়েছে, ভারতবর্ষ একটি ওপেন ইকোনমি, তাই না? আগে পড়েছিলাম আগের দিন, ওপেন ইকোনমি, তার সাথে কি, তার সাথে মিক্সড ইকোনমি। লগ্ন থেকে মানে 1947 স্বাধীনতার দিন থেকে আজ তো ভারতবর্ষ কিন্তু ওপেন ইকোনমি, তার একটা নজর থাকে, সে এই অবস্থায় ছিল। আশা করছি পুরো ক্লিয়ার। তারপর চলো, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। কোন স্টেটমেন্টটি সঠিক বলে মনে হচ্ছে? 1 নম্বর স্টেটমেন্টে বলা হচ্ছে মার্কেট উইল কন্ট্রোল প্রোডাকশন, প্রাইস এন্ড ডিস্ট্রিবিউশন অফ রিসোর্সেস। মার্কেট উইল কন্ট্রোল প্রোডাকশন, প্রাইস এন্ড ডিস্ট্রিবিউশন অফ রিসোর্সেস। only one. 2 নম্বরে One বলা and হচ্ছে প্রপোজড সোশ্যালিস্ট ফর্ম অফ ইকোনমি। 3 নম্বরে বলা হচ্ছে an invisible force controls demand and supply। এবার বলো কোনটা উত্তর করব? হুইচ অফ দ্য অ্যাবাভ স্টেটমেন্ট ইজ কারেক্ট? এ বি সি ডি কোনটা? Sir, one. অপশন এ ইজ রাইট আনসার। অপশন এ ইজ রাইট আনসার, অনলি ওয়ান। ঠিক, শুধুমাত্র এই স্টেটমেন্টটি সঠিক, বাদ বাকি স্টেটমেন্ট সঠিক নয়। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে স্যার 3 নম্বরটা কেন? আচ্ছা ভাই, 3 নম্বরটা সঠিক স্টেটমেন্ট ঠিকই আছে, কিন্তু লেজে ফেয়ারের সঙ্গে এর কি সম্পর্ক আছে? আমার কথা বুঝতে পেরেছো? অ্যান ইনভিজিবল ফোর্স কন্ট্রোলস ডিমান্ড এন্ড সাপ্লাই, একদম ঠিক কথা, কিন্তু লেজে ফেয়ারের সঙ্গে এর কোনো সম্পর্ক আছে কি? 3 নম্বর স্টেটমেন্টের কোনো সম্পর্কই নেই। এই জন্য 1 আর 3 এটা উত্তর করবে না কিন্তু কখনো। বলো ক্লিয়ার? 1 আর 3 যে বলেছিলে, হ্যাঁ, স্যার, clear। হ্যাঁ ঠিক। চলো তারপরের প্রশ্ন দেখি কি বলেছে। ম্যাচ লিস্ট 1 উইথ লিস্ট 2। আচ্ছা, লিস্ট 1 কে লিস্ট 2 এর সঙ্গে মেলাতে হবে। ক্যাপিটালিস্ট ইকোনমি, মিক্সড ইকোনমি, সোশ্যালিস্ট ইকোনমি, এখানে কালেকটিভ ওনারশিপ, মার্কেট কন্ট্রোল আর গভর্নমেন্ট ইন্টারভেনশন। বলো কোনটা উত্তর হবে? Sir, B. Option C. বাবা, অপশন সি এ 1 কি করে সম্ভব? Sir, B টা। বি এ 2 বি 3 সি 1, তাই তো? একদম সঠিক। Yes, বি sir. ইজ কারেক্ট আনসার। বি ইজ কারেক্ট আনসার। দেখো ভাই, ক্যাপিটাল ইকোনমি মানে কি? ক্যাপিটাল ইকোনমি মানে কি? ক্যাপিটাল ইকোনমি মানে মার্কেট কন্ট্রোল করবে, ঠিক আছে? মিক্সড ইকোনমি মানে কি? মিক্সড ইকোনমি মানে গভর্নমেন্ট ইন্টারভেনশন থাকবে, মানে প্রাইভেট সেক্টর কোনো কিছু প্রোডাকশন করবে কিন্তু তার দামটা নির্ধারণ করে দেবে সরকার। আর সোশ্যালিস্ট ইকোনমি মানে কালেকটিভ ওনারশিপ। আমি বলেছিলাম না, কালেকটিভ ওনারশিপ বা গভর্নমেন্ট ওনারশিপ বা পাবলিক ওনারশিপ এর মানেই কিন্তু এটা। আর ইউ গেটিং? এগুলো কিন্তু সব প্রিভিয়াস ইয়ার আস্কড কোশ্চেন, ঠিক আছে না? চলো, এবং এগুলো সব ইউপিএসসি তে জিজ্ঞেস করা হয়েছে, কিন্তু বিসিএস আরো সহজ সহজ প্রশ্ন জিজ্ঞেস করা হয়। তাহলে তারপরে যাই। আচ্ছা যাক, তার আর পরে নেই, এই কয়টাই ছিল মোটামুটি। তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকলো। ভালো থেকো সবাই, হ্যাঁ। আর 5-10 মিনিট পরেই আমরা ইংরেজি ক্লাসটা শুরু করব, ঠিক আছে? ওকে, কেমন লাগলো ক্লাস আজকে? কিছু বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝেছি। sir. হ্যাঁ বেশ।